আমরা শুরু করতেছি হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার দিয়ে, তাই না? তো মূলত এর আগের যে লেকচারগুলো ছিল ওখানে বেসিক্স অফ ম্যাগনেটিক সার্কিটের উপর দিয়ে আমরা দেখছি। তারপরে ট্রান্সফরমার কীভাবে ডিজাইন করা হয় তারও অল্প কিছু দেখছি আর কি। আমরা গত লেকচারেও বলছি যে একটা ট্রান্সফরমার ডিজাইন করতে গেলে বললাম না আমাদের ওই সেকেন্ড ইয়ার একটা কোর্স ছিল। তো থার্ড ইয়ার একটা কোর্স ছিল আমাদের। ওই কোর্সে একটা কোর্সে শুধু ছিল ট্রান্সফরমার ডিজাইন, একটা কোর্স। এটা হচ্ছে 1.5 ক্রেডিটের, মানে সেশনাল কোর্স আর কি। তো ওইখানেও যখন আমরা করছি 4-5টা লেকচার দিছে, 4-5টা লেকচার ছিল প্রায় ওরকম 2-2.5 ঘন্টা ধরে একটা লেকচার ছিল ট্রান্সফরমার মানে ডিজাইনের উপর। তারপরেও ট্রান্সফরমার ডিজাইন কমপ্লিট হয়নি, মানে তারপরও মানে আমার কাছে মনে হচ্ছিল যে আরও একটা লেকচার দরকার, অ্যাটলিস্ট 10-12টা লেকচার দরকার মোটামুটি লেভেলে, ব্যাচেলর লেভেলে কমপ্লিট করার জন্য। তো ট্রান্সফরমার ডিজাইন তোমাদের লেভেলে যতটুকু দেওয়ার দরকার ছিল ততটুকু কভার করা হয়েছে, এবং বেসিক্স অফ ট্রান্সফরমারের কিছু হয়তো কভার করা হয়েছে। তো আজকের ক্লাস থেকে মূলত ট্রান্সফরমারের ক্লাস শুরু হচ্ছে। মূলত বলতে গেলে প্রথমে আমরা শুরু করবো আইডিয়াল ট্রান্সফরমার দিয়ে। দেন আইডিয়াল ট্রান্সফরমারের পরে আমরা যাবো হয়তো বা কালকে হয়তো ডট কনভেনশন করবো। ডট কনভেনশন করার পরে তারপরে যাবো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। তো আমরা আইডিয়াল ট্রান্সফরমার লেকচারটা একটু বড় হবে, অ্যারাউন্ড 1.5 ঘন্টার কাছাকাছি আইডিয়াল ট্রান্সফরমারের লেকচার হবে। এবং এটাও জেনে অবাক হবা যে আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে কেউ কথাবার্তা বলে না। খুব কম লেকচারার আছে যারা আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে কথাবার্তা বলে। ওই আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে কীরকম কথাবার্তা বলে যে আইডিয়াল ট্রান্সফরমার সব কিছু আইডিয়াল, কোর আইডিয়াল, কয়েল আইডিয়াল, সব কিছু এরকম 2-4টা কথাবার্তা বলে বা 10 মিনিট কথাবার্তা বলে। লসলেস ট্রান্সফরমার এরকম বলে আর কি, এরকম বলে ছেড়ে দেয়। কিন্তু আমরা আইডিয়াল ট্রান্সফরমারের উপর বেশি এমফাসাইজ করব, যাতে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে গিয়ে আমার কষ্ট কম হয়, যাতে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে গিয়ে আমার হয়তোবা অল্প কথাতেই তোমরা মিনিংগুলো বুঝে নিতে পারো যে আসলে ভাই কী বোঝানোর চেষ্টা করতেছে। তো ওই সময় গিয়ে আমাদের কষ্টটা কম হবে। আমরা এখানে বেশি এফোর্ট দিব যাতে ওই সময় অল্প কিছু থিওরি দিলেই জাস্ট আমরা ম্যাথে ঢুকে পড়তে পারবো। এটা মনে হয় আমার জন্য বেটার ডিসিশন হবে, ওয়াইজ ডিসিশন হবে। এবং আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে কথাবার্তা বলা উচিত। আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে কথাবার্তা বললে অনেক কিছু তুমি খুঁজে পাবো আর কি। দেখবা যে তুমি অনেক কিছু খুঁজে পাচ্ছ আর কি এক এক করে। তো আমরা শুরু করতেছি আইডিয়াল ট্রান্সফরমার দিয়ে। ওকে, তাহলে শুরুতেই আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দিব, যে এইটা দিয়ে বুঝতে হয় যে ভাই এটা হচ্ছে কি আমার আইডিয়াল ট্রান্সফরমারের কিছু ক্যারেক্টারিস্টিক্স। তো আইডিয়াল ট্রান্সফরমারের ক্যারেক্টারিস্টিক্সের ভেতর প্রথম যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা হচ্ছে যে কোর, তাই না? এই স্টাইলিশ আর দ্বারা আমরা কি বুঝি? রিল্যাক্টেন্স, তাই না? তাহলে কোরের রিল্যাক্টেন্স কত হবে? 0 হবে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে। অন্য কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু না। আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে কোরের রিল্যাক্টেন্স কত হবে? তাহলে 0 হবে। এবং কোরের যে পারমিয়াবিলিটি মানে মিউ, সেটা হবে কত বলো? ইনফিনিটি। এটা আমরা জানি, পারমিয়াবিলিটি ইনফিনিটি হবে। তো পারমিয়াবিলিটি মানে তো আমরা ওই যে বেসিক্স অফ ম্যাগনেটিক সার্কিটে কিছু কথাবার্তা বলে আসছিলাম যে পারমিয়াবিলিটি নামের ভেতর কি আছে? অ্যাবিলিটি আছে। তার মানে অ্যাবিলিটি দ্বারা কি বুঝবো? সামর্থ্য, তাই না? তো অ্যাবিলিটি দ্বারা যদি সামর্থ্য বুঝি, তার মানে পারমিয়াবিলিটি মানে বোঝাবে একটা ম্যাটেরিয়াল কত সহজে সে ম্যাগনেটাইজ হতে পারে বা ম্যাগনেটাইজ হওয়ার ক্ষমতা, সামর্থ্য, সেটাকে বলে ওই ম্যাটেরিয়ালটা কি? পারমিয়াবিলিটি। 2 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে আমাদের কোর লস কত হবে বলো? 0 হবে কোর লস আমাদের। কোরে কোনো প্রকার লস হবে, এটা বোঝা যাচ্ছে, যেহেতু কোরে কোনো প্রকার কি নেই? রিল্যাক্টেন্স নাই, মানে কোরে কোনো বাধা নাই, সুতরাং করে কি হবে না? কোনো লসও হবে না। 3 নম্বরে আমরা বলবো কে এর মান 1 হবে। কে এর মান 1 মানে কি? এই কে কিন্তু ওই যে আমরা পড়ছিলাম কে 1 মানে 100% ফ্লাক্স প্রাইমারি থেকে সেকেন্ডারি দিকে যাইতে পারতেছে, এই জন্য 100% আর কি। তো 100% ফ্লাক্স যদি সেকেন্ডারিতে ইন্ডিউস হয়, তার মানে আমরা বলতে পারি যে ভাই কোনো প্রকার সব ফ্লাক্সে কি ফ্লাক্স? লিঙ্কেজ ফ্লাক্স। কোনো ধরনের কোনো কি ফ্লাক্স নাই? লিকেজ ফ্লাক্স নাই। তাহলে নো লিকেজ ফ্লাক্স একদম, নো লিকেজ ফ্লাক্স, কোনো ধরনের কোনো কি পাবো না, লিকেজ ফ্লাক্স আমরা পাবো না। 4 নম্বরে যারা বলতেছে যে ভাই নেট এমএমএফ কত হবে? 0 হবে। এগুলো এখন বুঝবা না, এটা বুঝবা না 4 নম্বরটা। আচ্ছা, একটু সিকোয়েন্স ব্রেক হইলো, তো কোনো সমস্যা নেই। 5 নম্বরে বলতেছে যে ফর ফাইনাইট ফ্লাক্স, কারেন্ট ডিমান্ড মাস্ট বি 0। ঠিক আছে,
মাস্ট বি জিরো, এবং এর একটা কন্ডিশন আছে, অবশ্যই এই কন্ডিশনটা ফিল আপ হবে যখন কিনা সেকেন্ডারি কি অবস্থায় আছে, ওপেন অবস্থায় আছে। ওপেন অবস্থায় থাকাও যে কথা, আমরা নো লোড অবস্থায় রাখাও কি একই অবস্থা, অর্থাৎ সেকেন্ডারিতে কোনো প্রকার কি নাই বলো, কোনো লোড নেই, তাহলে সেকেন্ডারি ওপেন রাখাও যে কথা আর নো লোড থাকাও কি বলো একই কথা, তাই কিনা? আমরা এই 5 নম্বর পয়েন্ট নিয়ে মোটামুটি দেখা যাবে 45 মিনিটের মতো আলোচনা হচ্ছে, 5 মিনিটে এই 5 নম্বর টার্ম নিয়ে। এবং এই 5 নম্বর যদি তুমি ভালো করে বুঝতে পারো, তুমি আমি আমি তোমাকে বলতে পারি যে হ্যাঁ তুমি আইডিয়াল ট্রান্সফর্মার মোটামুটি তুমি কমপ্লিট করে ফেলতে পারবা, মূলত এই 5 নাম্বারটা যদি তুমি ভালো করে বুঝতে পারো। 6 নম্বরে যেটা বলতেছে যে ভাই আইডিয়াল কোর নেভার স্যাচুরেট, এটাও বুঝবা না কারণ তোমাদের এই লেভেলে বোঝার কথা না। আইডিয়াল কোর নেভার স্যাচুরেট, আচ্ছা স্যাচুরেট এর আমি বারবার বলছি এই মিনিংগুলো, এই টার্মগুলো বুঝবা না এখন, হ্যাঁ আপাতত জানিয়ে রাখো শুধুমাত্র, এটা বুঝবা না। 7 নম্বরে বলতেছে কি যে কয়েল রেজিস্ট্যান্স হবে 0। আইডিয়াল কোর সব কিছু আইডিয়াল যেহেতু, তার মানে যে কোর থাকবে তারও রিল্যাক্টেন্স 0, আবার যে কয়েল আমরা তার উপর দিয়ে পেঁচাবো ওই কয়েলের রেজিস্ট্যান্সও কত হবে, 0 হবে। সুতরাং আমরা বলতে পারি কয়েল রেজিস্ট্যান্স শুড বি 0, ঠিক আছে। 8 নম্বর পয়েন্ট ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে যে 8 নম্বর পয়েন্ট বলতেছে এরকম ভাবে বিএইচ কার্ভটা কেমন হবে দেখতে, এর মানে আইডিয়াল ট্রান্সফরমারের বিএইচ কার্ভটা দেখতে কেমন হবে। তো আমার আইডিয়াল ট্রান্সফরমারের যে বিএইচ কার্ভ, বিএইচ তো বুঝোই বি, আর এবার আবার রাখবো কি বলো এইচ, আচ্ছা। তো এটার আইডিয়াল ট্রান্সফরমারের বিএইচ কার্ভ দেখতে যেরকম হয় সেটা হচ্ছে একদম 0। আচ্ছা এই এইচকে অনেক সময় আমরা কারেন্ট দ্বারা রিপ্লেস করি, তাহলে এইচকে যখন কারেন্ট দ্বারা রিপ্লেস করবো তখন এই বিকে তখন কি দ্বারা রিপ্লেস করতে হবে, ফাই দ্বারা। তাহলে আই দ্বারা মিন করে অ্যাপ্লাইড কারেন্ট, কী পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই দিয়ে করতেছি, আর ফাই দ্বারা বোঝায় কী পরিমাণ ফ্লাক্স সেখানে প্রডিউস হচ্ছে আর কি। তো আমরা দেখা যাবে 0 কারেন্টেই দেখা যাবে যে যথেষ্ট পরিমাণ আমরা কী পেয়ে যাবো, ফ্লাক্স আমরা পেয়ে যাবো। এই কথাটা কিন্তু আমরা একটু আগেও বলে আসছি, দেখো এইদিকে এই 5 নম্বরে কিন্তু ওই কথাই বোঝানো ট্রাই করতেছে যে আমরা যদি কী চাই, ফর ফাইনাইট ফ্লাক্স, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ আমরা কী চাই, মানে সসীম পরিমাণ আমরা ফ্লাক্স চাই, তাহলে ভাই কারেন্ট ডিমান্ড মাস্ট বি কত হবে, 0 হবে। অর্থাৎ কারেন্ট মানে কারেন্টের যে ডিমান্ড এটা কত হবে, 0 হবে। অর্থাৎ 0 কারেন্টেই দেখা যাবে যে অনেক বেশ পরিমাণ আমরা কি পেয়ে গেছি বলো, ফ্লাক্স পেয়ে গেছি, বুঝতে পারা গেছে না? 0 কারেন্টে দেখা যাবে কি অনেক বেশ পরিমাণ আমরা কি পেয়ে গেছি বলো, ফ্লাক্স পেয়ে গেছি। তো এটাই হচ্ছে মূলত বলতেছি আমরা, হ্যাঁ আমরা বারবার বলতেছি এইটাকে বেশি এমফাসাইজ করবো আমরা। দেখা যাবে এই নিয়ে আজকে লেকচার, এইটা নিয়েই এটা বোঝাতে বোঝাতে মোটামুটি লেকচারের কভার হয়ে যাবে আর কি। তো এইটার আমরা এখন বলতে পারো কি ভাই এটা তো আইডিয়াল ট্রান্সফরমারের বেস কার্ভ গেল, তাহলে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের কেমন বেস কার্ভ হয় এটা আমরা মোটামুটি সবাই দেখছি কোনো না কোনো সময়, কিন্তু হয়তো আমাদের মনে নেই কারণ আমরা এখন দেখলে হয়তো মনে পড়বে। এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমার, 0 কারেন্টেই এটা নির্দিষ্ট পরিমাণে কী পাবো আমরা, একটা ফ্লাক্স পাবো, এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের। আর প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের বেস কার্ভ হয় হচ্ছে এরকম, যে এরকম হয়, এরকম হয় আর কি, এরকম হয় আর কি। এটা হচ্ছে কি তোমার সেই প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের বেজ কার্ভ, বুঝতে পারা গেছে। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যালের, হ্যাঁ। আর আমরা পড়তেছি আইডিয়াল ট্রান্সফরমারের না, আইডিয়াল ট্রান্সফরমারের কেমন হবে, এই 0 কারেন্টে কী করবে অনেক বেশি পরিমাণ ফ্লাক্স আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এবং মজার বিষয় দেখো যে এই প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের বেজ কার্ভ কখনোই দেখো এই 0 পয়েন্টে পৌঁছাতে পারতেছে না, সে কিন্তু এই পথে দেন এই পথে এইভাবে কী করছে, ট্রাভেল করতেছে। এগুলো পড়বো যদি আমরা কোনো সময় প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার বেস কার্ভ করি, তাহলে এগুলো তখন ইন ডিটেলসে পড়াশোনা করবো আর কি আমরা, এটা কী মিনিং করে, হ্যাঁ এগুলো জানবো আর কি। আপাতত এগুলো আমাদের লাগবে না, আমরা জেনে রাখি যে আইডিয়াল ট্রান্সফরমার এইটা হচ্ছে কি বেজ কার্ভ, ঠিক আছে। তো আমরা আইডিয়াল ট্রান্সফরমার শুরু করবো এখন, তার আগে এটা আরেকবার একটু বলে দিই। এটাকে বলছি কি বলো, ফাইনাইট ফ্লাক্সের জন্য কারেন্ট ডিমান্ড মাস্ট বি কী হবে, 0 হবে, তাই না? অবাক করার বিষয় হচ্ছে এটার বাংলা মিনিং যদি আমরা করি, বাংলা মিনিং এরকম দাঁড়াবে যে নির্দিষ্ট পরিমাণ ফ্লাক্সের জন্য কারেন্ট ডিমান্ডের প্রয়োজন হবে কত, 0, অর্থাৎ কোনো প্রকার কারেন্ট নেবে না। এটা কিন্তু এক প্রকারের ভুতুরে ব্যাপার, ভুতুরে ব্যাপার না যে ভাই ফ্লাক্স যদি নির্দিষ্ট পরিমাণ পাইতে চাই
তাহলে কারেন্ট জিরো লাগবে। কিন্তু আমরা গত ক্লাসগুলোতে কি দেখে আসছি, কোনো একটা কয়েলে যদি ফ্লাক্স আমরা তৈরি করতে চাই তাহলে প্রথমে কি দরকার, কারেন্ট দরকার। কারেন্ট যখন ফ্লো করবে এই ফ্লাক্স কয়েলের ভিতর দিয়ে, তখন এখানে কি তৈরি, এমএমএফ তৈরি হবে। ওই এমএমএফ কি তৈরি করবে, ফ্লাক্স তৈরি করবে। তার মানে ফ্লাক্স তৈরি করতে গেলে প্রথমত দরকার এমএমএফ, এমএমএফ তৈরি করার জন্য দরকার কারেন্ট। তার মানে এইটুকু আমরা শিওর থাকছিলাম গত লেকচারগুলোতে। তবে ফ্লাক্স প্রডিউস করতে গেলে তোমার অবশ্যই কি দরকার, কারেন্ট। কিন্তু অবাক করার বিষয়, আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে ফ্লাক্স প্রডিউস করার জন্য কোনো ধরনের কোনো কারেন্টের দরকার নাই। একদম ক্লিয়ার কাট কথা, আইডিয়াল ট্রান্সফরমারের ফ্লাক্স প্রডিউস করার জন্য কোনো ধরনের কোনো কি নাই, কারেন্ট দরকার নাই। কোন অবস্থায়, সেকেন্ডারি ওপেন অবস্থায়, ঠিক আছে। তো এই কথাগুলোর মিনিং আর কি আমরা একটু বোঝার ট্রাই করবো আর কি। এটা একটু শুনতে উল্টাপাল্টা লাগলেও এটাই আসলে বাস্তব এবং সত্য কথা, তোমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, তো এইটা নিয়ে আর কি সামনে আমরা কথাবার্তা বলবো, প্রচুর পরিমাণে কথাবার্তা বলবো। ওকে, তাহলে এবার যেটা আঁকানো, আমরা একটা যেটা আঁকানো ট্রাই করি, একটা আইডিয়াল ট্রান্সফরমারের কোর আঁকানো ট্রাই করি। ফর আইডিয়াল ট্রান্সফরমার, তাহলে ধরো এইটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের একটা কোর। এটা আইডিয়াল ট্রান্সফরমারের একটা কোর, তাই কি না? আর এটার উপরে তুমি কি পেঁচাও, কয়েল পেঁচাও। আমরা কয়েল পেঁচাচ্ছি। আচ্ছা, কয়েল পেঁচালাম, ঠিক আছে। এবং এই 5 নম্বর কথাটা কি বলতেছে, যে ভাই ফাইনাইট ফ্লাক্সের জন্য আইডিয়াল ট্রান্সফরমারে কারেন্ট কত হবে, জিরো কারেন্ট হবে। এখন তাহলে বলো, এটাকে ধরে নিই আমরা প্রাইমারি, এটাকে ধরে কি সিঙ্গেল ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, এবার আমার একটু বলো তো, এইখানে কোনো প্রকার সাপ্লাই আমি দিছি এখন পর্যন্ত? কোনো প্রকার আমি সাপ্লাই দিইনি। তাহলে যদি সাপ্লাই না দিই তাহলে এখানে কারেন্ট আসবে কত বলো, 0 অ্যাম্পিয়ার আসবে। তাহলে কারেন্ট যখন থাকবে না তখন কারেন্টের ডিমান্ড হবে কত, যখন 0, তখন আমরা কি পাবো, একটা ফাইনাইট ফ্লাক্স পাবো। ফাইনাইট ফ্লাক্স পাওয়া মানে এর ভেতর দিয়ে, এই কোরের ভেতর দিয়ে, একটা কি পরিমাণ ফ্লাক্স পাবো বলো, সসীম পরিমাণ বা একটা ফাইনাইট পরিমাণ আমরা কি পাবো, একটা ফ্লাক্স আমরা পাবো। বুঝতে পারা গেছে? অবাক করা বিষয়, ভাই কারেন্ট দিলাম না, কোনো প্রকার আমি কি লাগালাম, এখানে সাপ্লাই দিলাম না, অথচ আপনি বলতেছেন যে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে এই ফ্লাক্স থাকবে। কি থাকবে বলেন, ফ্লাক্স থাকবে। কিন্তু উচিত ছিল কি বলেন, উচিত ছিল কি, ফ্লাক্স কি থাকা উচিত ছিল? থাকা উচিত ছিল না, কারণ কারেন্ট নাই। আপনার কথা মতো এখানে কি নাই, কারেন্ট নেই মানে এমএমএফও নাই। এমএমএফ যদি না থাকে তাহলে এখানে কি থাকবে না, ফ্লাক্সও থাকবে না। খুবই সিম্পল হিসাব। কিন্তু ভাই আপনি আবার বলতেছেন কি, 0 কারেন্টে কোনো আইডিয়াল ট্রান্সফরমার যদি হয় তাহলে কি দরকার, ফ্লাক্সের দরকার। ফ্লাক্স তোমার এমনি থাকবে। তো এইটার আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রুফ দেখা ট্রাই করি, তারপরে আমরা কিছু অ্যানালজি দাঁড় করাবো। আসলে মানে কারেন্ট না দিলেও এমন অনেক পদার্থ পৃথিবীতে পাওয়া যায় যাদের ভিতরে কি আছে বলো, ফ্লাক্স থাকে। দেখবো আর কি আস্তে আস্তে। তো আমরা তাহলে দেখি ফ্লাক্সটা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি কিনা, যে 0 কারেন্টের জন্য আমরা কি পাওয়া সম্ভব, ফাইনাইট ফ্লাক্স পাওয়া সম্ভব। তাহলে ফ্লাক্স যদি আমরা ডেফিনিশন দিই, বাই ফ্লাক্স ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এমএমএফ ডিভাইডেড বাই, আমরা কি বলতে পারি বলো, রিল্যাকট্যান্স। এটা তো বলতে পারি নাকি? রিল্যাকট্যান্সের পরিচয় কি, কোর ফ্লাক্স প্রবাহে যে পরিমাণ বাধা প্রদান করবে ওইটা হচ্ছে কি, তার রিল্যাকট্যান্স, তাই কি না? তাহলে যেহেতু এটা আইডিয়াল ট্রান্সফরমার, তাহলে কোরটাও কেমন, আইডিয়াল। তাহলে কোর যদি আইডিয়াল হয় তাহলে 1 নম্বর কন্ডিশন আমরা কি লিখে আসছি, কোরের রিল্যাকট্যান্স কত বলেন, 0। তাহলে রিল্যাকট্যান্স কত বলেন, 0। রিল্যাকট্যান্সের মান 0। এখন আমাকে বলতে হবে ভাই এমএমএফ এর মান কত হলে এই ফাইটির মান কি হবে, সসীম হবে। ফাইটির মান কি হবে বলেন, সসীম হবে। তা এখন এমএমএফ এর মান আমরা কি জানি, আমরা এরকম বলতে পারি না যে ভাই এমএমএফ এর মান যদি আপনি জিজ্ঞাসা করছেন কত লাগবে, তাহলে তো আমরা জানি উপরে সামথিং, তাই কি না? এমএমএফ তুমি বলছো এমএমএফ সামথিং লাগবে, এমএমএফ এর মান সামথিং রাখছো, কিছু একটা রাখছো, ডিভাইডেড বাই রিল্যাকট্যান্সের মান কত বলো, 0। এটাই কি বলেন তোমার সেই ফাইটি, তাই কি না, ইকুয়াল ফাইটি। এইটা মান কত হওয়া উচিত, আমরা জানি সামথিং বাই 0 মানে কত হওয়া উচিত, ইনফিনিটি।
তার মানে এখানে তুমি সাগর, আকাশ, বাতাস, পাহাড়, পর্বত, আমেরিকা, বাংলাদেশ, অমুক তমুক হ্যান ত্যান সব কিছু যাই বসাও না কেন, তাকে যদি 0 দ্বারা ডিভাইড করি অ্যান্সার হবে কত বলো? ইনফিনিটি পরিমাণ ফ্লাক্স সে প্রডিউস করবে, থাকবে তার ভিতর, তাই কিনা? যদি যদি কি হয়, রিল্যাক্টেন্স কত হয়? 0 হয়, তাই কিনা? কিন্তু আপনি আমাকে বলছেন ভাই এই ফাইটি কি হতে হবে বলেন? ফাইনাইট হইতে হবে। কি হইতে হবে? নির্দিষ্ট পরিমাণে, সসীম পরিমাণটা কি দরকার আমার? ফ্লাক্স দরকার। তাহলে ভাই আমি এই উপরে অর্থাৎ এমএমএফ এর মান উপরে উপরে কি বসতেছে বলো? এমএমএফ না? উপরে কি বসতেছে? এমএমএফ। আর নিচে কি বসতেছে বলো? রিল্যাক্টেন্স। তাহলে আপনি রিল্যাক্টেন্সের মান তো একদম প্রথমে বলে নিলাম, যদি আইডিয়াল করতে হলে কত হবে? 0। এখন তাহলে বলেন এমএমএফ এর মান কত বসালে এটা কত হয়ে যাবে? ফাইনাইট হবে, তাই কিনা? এমএমএফ এর মান কত বসালে ফাইনাইট হবে, তাই কিনা? তাহলে কত বসালে ফাইনাইট হতে পারে? আমরা যদি এমএমএফ এর মান যাই বসাই না এখানে তাহলে সামথিং বাই 0 মানে কত হয়ে যাবে? সেটা তো ইনফিনিটি হয়ে যাবে, সেটা তো ফাইনাইট হচ্ছে না। তাহলে আমার কথা হচ্ছে আমি এখানে সামথিং না বসায় আমি এমএমএফ এর মান কত বসাবো বলেন? 0 বসাবো। এখন আপনারা বলতে পারেন ভাই 0/0 মানে আবার ফাইনাইট হয় কিভাবে, তাই কিনা? সসীম তো হবে না, তাই তো নাকি? তাহলে এরকম যদি বলি তাহলে 0 বাই কত? 0, তাই না? এটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলি কি বল? ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম মানে কি? অনির্ণয় ফর্ম, তাই না? তার মানে এটা আসলে নির্ণয় করা কি সম্ভব না। কিন্তু নির্ণয় করা সম্ভব না কেন? আপনি আবার বলছেন ভাই এখানে উপরে 0 নিচে 0 উপরে যদি বসাই তাহলে আপনি আবার এখানে বলছেন রেজাল্টটা কেমন হবে? ফাইনাইট হবে। আবার ম্যাথমেটিক্স বলতেছে 0/0 মানে কত হবে? ইনডিটারমিনেট ফর্ম মানে অনির্ণয় ফর্ম। তাহলে ভাই আমি কোন দিকে যাব? বুঝতে পারছেন? তাহলে আমার কথা হচ্ছে যে এটাকে ইন্ডিটারমিনেট বলা হচ্ছে এই কারণে যে আমরা যেরকম বলি যে 0/0, তাহলে এর রেজাল্ট কেমন হতে পারে? 0 ওকে 0, তাই না? 0 ওকে 0 না, তাই কিনা? আমরা যদি 0/0 দিই তাহলে কত হতে পারে? 0 ওকে 0 হয়েছে। আচ্ছা আমি যদি 2 দিই, 0 দুগুণী 0, 0 3 কত হবে? 0, 0 4 0, 0 5 100 200 300 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ যাই বসা না কেন সেটাই তোমার এই সিস্টেমের কি অ্যান্সার হতে পারে 1, একজন বলবে অ্যান্সার 2, একজন বলবে 3, একজন বলবে কত 4, একজন বলবে কত 5। তাহলে লোক ভেদে ভাগ করতে দিব, একজন এক এক রকম অ্যান্সার লিখবে, দেখি না? একজন এক এক রকম। তার মানে এর অ্যান্সার কত? আসলে কত অ্যান্সার? আমরা কি জানি অ্যান্সার কত? না, অ্যান্সার তুমি বের করতে পারবে না। মানে বের তুমি করতে পারতেছো কিন্তু রেজাল্ট হবে অসংখ্য পরিমাণ রেজাল্ট তোমার আসতেছে। কখনো রেজাল্ট 1 আসবে, কখনো রেজাল্ট 2 আসবে। বাংলাদেশে 19 কোটি লোক, তাহলে 19 কোটি অ্যান্সার আসবে, তাই কিনা? একজন 5 দিয়ে ভাগ করবে, একজন 10 দিয়ে ভাগ করবে। পৃথিবীতে যদি ধরো কত 200 কোটি লোক আছে পৃথিবীতে, কথার কথা, তাহলে তাহলে 200 কোটি অ্যান্সার আসবে, তাই কিনা? কিন্তু অ্যান্সার তো আমি ডিটারমাইন করতে পারছি না এক্স্যাক্টলি কত হবে। এক্স্যাক্টলি কি বলতে পারছি অ্যান্সার কত হবে? আমি কিন্তু বলতে পারতেছি। তো কিন্তু অ্যান্সার ফাইনাইট, এটুকু তুমি শিওর বলতে পারবা যে ভাই আমি এক্স্যাক্ট অ্যান্সার বলতে পারতেছি না, যে অ্যান্সারটা কি তোমার ফাইনাইট, তাই না? তুমি যদি বলে 0 5 কত হবে? 0, তাহলে 5টা কি একটা ফাইনাইট নাম্বার না? সসীম সংখ্যা না? তুমি যদি বলে 0 100 কোটি, 0 ইন্টু 100 কোটি ইন্টু 0, তাহলে 100 কোটি কি নাম্বার? ফাইনাইট নাম্বার, সসীম নাম্বার। 0 ইন্টু 1000 কোটি, তাহলে কত হবে? 0 হবে। তাহলে রেজাল্ট কত? 1000 কোটি। এখন 1000 কোটি কি নাম্বার? ফাইনাইট নাম্বার। 1000 কোটি কেন 1 লাখ কোটি, তো সেটাও কি নাম্বার? ফাইনাইট নাম্বার। তুমি ধরো 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ চলতে থাকো, এত কোটি, সেটাও কি ফাইনাইট নাম্বার। যতক্ষণ তুমি উচ্চারণ করতেছো অসীম, বুঝতে পারা গেছে? যতক্ষণ পর্যন্ত তুমি উচ্চারণ করতেছো কি অসীম, যতক্ষণ পর্যন্ত সে কি নাম্বার? ফাইনাইট নাম্বার। এই পৃথিবীর সব টাকা জড়ো করলে যে পরিমাণ টাকা হবে সেটা কি অসীম? সেটাও কি ফাইনাইট। বুঝতে পারা গেছে? এই পৃথিবীতে পানির পরিমাণ কত লিটার আছে? অবশ্যই সেটা কি ফাইনাইট। অসীম পরিমাণ পানি পৃথিবীতে নাই, কই অসীম পরিমাণ পৃথিবীতে আছে? সবই ফাইনাইট। পৃথিবীর পানি যদি মাপো আর যদি মাপা শুরু করো তাহলে কোনো কিছু একটা বেরোবে তো, কোনো না কোনো দিন। পৃথিবীর ভর কি অসীম? পৃথিবীর ভর তো অসীম না, তাহলে পৃথিবীর ভিতরে যে পানি সেটা অসীম হয় কিভাবে? বুঝতে পারছেন না? বলেছি ক্লিয়ার তো? তাহলে সবকিছুই ফাইনাইট। যতক্ষণ না তুমি বলতেছো না সেটা কি অসীম ওয়ার্ডটা উচ্চারণ না তখন বলতে ফাইনাইট। তার মানে 0/0 করলে তুমি যে অ্যান্সারটা পাবা, যে অ্যান্সার তুমি পাবা সেটা অবশ্যই কি ফাইনাইট, ইনফাইনাইট না, ফাইনাইট। 0/0 করলে তুমি অ্যান্সার পাবা সেটা অবশ্যই কি বলো একদম চোখ বন্ধ করে বলতে পারো, কিন্তু সেটা যে এক্স্যাক্ট কত সেটা কি আমরা জানি না বা বলতে পারবো না। তেমনি একইভাবে আমি যদি এখানে কি বলতে পারি ভাই 0, আমি যদি এই ফাইটিকে আমরা কি বানাইতে চাই? ফাইনাইট বানাইতে চাই আমরা, তাই না? ফাইনাইট বানাইতে চাই আমরা। তাহলে এখানে
সামথিং জিরো বাদে অন্য যা কিছু বসাও না কেন অ্যান্সার কত হয়ে যাবে ইনফিনিটি। তুমি যদি করো 1/0 মানে কত বলো, তুমি যদি বলো 2/0 তাহলে কত হবে, তুমি যদি বলো -3/0 তাহলে কত বলো, মাইনাস ইনফিনিটি, ঠিক না? 3/0 মানে কত, ইনফিনিটি, আর সামনে কোন চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস ইনফিনিটি। তাহলে তুমি যদি এই উপরে জিরো না বসে অন্য যে কোনো কিছু বসাও না কেন অ্যান্সার কোন দিকে দৌড় দিবে, অ্যান্সার দৌড় দিবে কার দিকে, ইনফিনিটির দিকে অ্যান্সার দৌড় দিবে, তাই কি না? কিন্তু আমার কি বানাইতে হবে বলো, ফাইটি মান কি বানাইতে হবে, ফাইনাইট বানাইতে হবে। তাহলে ফাইটিকে তুমি ফাইনাইট বানাইতে চাই, তাহলে অবশ্যই এমএফ এর মান সামথিং রাখা যাবে না, জিরো করে ফেলতে হবে, বুঝতে পারছেন? তাহলে 0/0 তখনই সেটা কি হবে, ফাইনাইট হবে। এখন তুমি বলতে পারো কি ভাই, আপনি যেহেতু মনে করেন যে সামথিং বাই জিরো দিচ্ছেন, সামথিং বাই জিরো কি আসবে বলো, ইনফিনিটি, তাহলে সে প্লাস ইনফিনিটি অথবা কি আসবে স্যার, মাইনাস ইনফিনিটি, যে কোনো কিছু একটা আসবে, কিন্তু সেটা কি অ্যাপ্রোচ টু ইনফিনিটি, মানে ইনফিনিটির দিকে দৌড় দিবে আর কি, বুঝতে পারছেন? তাহলে ভাই এইখানে যদি সামথিং কিছু রাখতে চান আপনি, তাহলে ভাই তো আপনি ইনফিনিটি বাই জিরো, তাই কি না? বুঝতে পারছেন না? তাহলে এইটার কিন্তু তুমি অ্যান্সার বের করতে পারবে না, কারণ তুমি বলতে পারো কি ভাই, আমি যদি এখানে জিরো না রাখি ইনফিনিটি রাখি, ইনফিনিটি বাই জিরো রাখি, তাহলে এই অ্যান্সারটা কেমন আসতে পারে? এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না দেখো, তুমি জিরো ইন্টু কত বলো, ইনফিনিটি, তাহলে একজন বলবে কি জিরোর সাথে পৃথিবীর যাই গুণ করো না কেন অ্যান্সার আসবে কত, জিরো। অথবা আরেকজন কি বলবে, ভাই ইনফিনিটিতে যাই গুণ করেন সেটাই কি হয়ে যাবে, ইনফিনিটি। তাহলে এই যে কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেল ভাই, অ্যান্সার কোনটা লিখবো, জিরো নাকি ইনফিনিটি, বলা যাবে না, বুঝতে পারছেন? তখন আসলে লিমিটিং কেস, তখন এই প্রবলেমগুলো সলভ করার জন্য আসলে লিমিট এর সৃষ্টি, বুঝতে পারছেন? এই প্রবলেমগুলো সলভ করার জন্য ভাই জিরো ইন্টু ইনফিনিটিতে গুণ করতে পারছি না, তাহলে এখানে কি দরকার, সেই লিমিটিং কেস আসবে আর কি, LIMIT, লিমিটার তৈরি, বুঝতে পারছেন? সুতরাং 0/ইনফিনিটি, 0/ইনফিনিটি/0, ইনফিনিটি ইন্টু ইনফিনিটি, 0 ইন্টু ইনফিনিটি, এগুলো কি করা সম্ভব না, ইনফিনিটি ইন্টু ইনফিনিটি এগুলো বের করা সম্ভব না, কিন্তু বুঝতে পারছেন? এগুলো বের করা সম্ভব না, ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড এগুলো। কিন্তু 0/0 ইনডিটারমিনেট হইলেও এইখান থেকে যে রেজাল্টগুলো আসবে সেটা অবশ্যই কি নাম্বার বলেন, ফাইনাইট নাম্বার, অবশ্যই কি নাম্বার, ফাইনাইট। তাহলে তোমার যদি বলা হয় ভাই এই নির্দিষ্ট পরিমাণ একটা তোমার কি তৈরি করতে হবে, ফ্লাক্স তৈরি করতে হবে, অর্থাৎ ফাইনাইট পরিমাণ ফ্লাক্স তোমার কি করা লাগবে, তৈরি করতে হবে। তাহলে ভাই রিল্যাক্টেন্সের মান তো তোমার জিরো, রিল্যাক্টেন্স মান তো তুমি সেট করতেছো না, যেহেতু আইডিয়াল ট্রান্সফরমার, তাহলে এই কোরে রিল্যাক্টেন্স কত হবে, জিরো হবে। তাহলে কোরে রিল্যাক্টেন্স জিরো হয়, তাহলে ফাইটির পরিমাণ অর্থাৎ এর ভিতরে যে ফ্লাক্স থাকবে সেটাকে যদি ফাইনাইট করতে চাই, তাহলে ভাই এমএফ এর মান কত হওয়া লাগবে, এমএফ এর মান মাস্ট বি কত হওয়া লাগবে, জিরো। তাহলে 0/0 রেজাল্ট আসবে কেমন, ফাইনাইট, বুঝতে পারছেন না? তাহলে এবার দেখেন, তাহলে আপনার ফাইটিকে ফাইনাইট করার জন্য রিল্যাক্টেন্সের মান তো বাই ডিফল্ট জিরো, আর এমএফকে বাই ফোর্স তোমার কি করা লাগছে, জিরো। 0/0 মানে কেমন আসছে, ফাইনাইট আসছে, তাই কি না? তাহলে দেখো তো এমএফ এর মান জিরো, বেশ ভালো কথা বুঝলাম। এমএফ এর মান জিরো হলে তারপরে ফাইটি কি হবে, ফাইনাইট হবে। আচ্ছা এমএফ এর ফর্মুলা আমরা কি জানি, নাম্বার অফ টার্নস ইনটু কি কারেন্ট, এমএফ ইকুয়াল টু n ইনটু i, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট, তাই কি না? তাহলে দেখেন তো n এর মান কি জিরো হতে পারবে, n এর মান হ্যাঁ জিরো হবে, n এর মান তো জিরো হবে না, কেন জিরো হবে না, কারণ এটা কি সংখ্যা, টার্ন সংখ্যা, কারণ টার্ন সংখ্যা জিরো হতে পারে, তুমি দুই প্যাচ দিলেও টার্ন কয়টা, দুইটা, এক প্যাচ দিলেও টার্ন একটা, বুঝতে পারা গেছে? তুমি যদি কয়েল বানাচ্ছ তাহলে ভাই টার্ন সংখ্যা তুমি কি বানাইতে পারবা না, জিরো বানাইতে পারবা না, তাহলে কারে জিরো বানাইতে হবে, কারেন্টকে তুমি জিরো বানাইতে পারো, যদি এটা জিরো না হয় তাহলে অবভিয়াসলি কি এ জিরো, তাই কি না? কারণ জিরো ইন্টু, কারণ এর মান জিরো না হয় কোনো উপায় নেই, এর মান জিরো না হয় কোনো উপায় আছে, এইটার মান ফাইনাইট বা কোনো একটা জিরো বাদে যে কোনো ভ্যালু, তাহলে তার সাথে কত গুণ করলে জিরো হবে, অবশ্যই আয়ের মান কত হতে হবে, জিরো হতে হবে, তারপরে তো গুণ করলে কত হবে, জিরো হবে। তাহলে অবভিয়াসলি এখান থেকে বলতে পারি বাই ইকুয়াল টু কত, জিরো, তাই কি না? তার মানে আমি সিকোয়েন্সটা যদি একটু প্রুভ করা ট্রাই করি, দেখো ফাইটি কি হইতে হবে, ফাইনাইট। আচ্ছা ফাইটি ফাইনাইট হওয়ার জন্য এমএফ এর মান কত হওয়া লাগবে, জিরো। আচ্ছা এমএফ কখন জিরো হবে, যখন কারেন্টের মান কত, তাহলে উল্টা দিক থাকাবো, যখন কারেন্ট জিরো তখন এমএফ কত, জিরো। এমএফ জিরো মানে আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে ফাইটি কি হবে, ফাইনাইট। তাহলে আমরা ডিরেক্ট এখান থেকে এটা বলতে পারি ভাই কারেন্ট জিরো হলে ফাইটি কি হবে, ফাইনাইট হবে। কারণ ফ্লাক্স যদি তুমি নির্দিষ্ট পরিমাণ পাইতে চাও তোমার কারেন্ট কত লেখা লাগবে, জিরো। অবাক করা প্রমাণ, কীভাবে কি ভুলভাল বোঝাই দিলাম আর কি, যে কারেন্টের মান আপনার জিরো হলেই ফাইটি কি হবে, ফাইনাইট। এই কারণটা হচ্ছে একটা কারণে বা এই রিল্যাক্টেন্সের কারণে হচ্ছে,
কারণ রিল্যাক্টেন্স জিরো না হলে আমার এখানে কি বসানো লাগতো না, জিরো বসানো লাগতো না। তো রিল্যাক্টেন্স জিরো হয়েছে এই জন্য বাই ফোর্স আমার কারেন্ট জিরো করা লাগছে, এমএফ জিরো করা লাগছে। এমএফ জিরো করতে হলে কারেন্টকে জিরো করা লাগছে। আর কারেন্ট জিরো হলে এমএফ জিরো হবে, এমএফ জিরো হলে ফাইটি কি হবে, অনলি ভ্যালিড ফর আইডিয়াল ট্রান্সফর্মার। অন্য কোনো ট্রান্সফর্মারের ক্ষেত্রে এই সমস্ত বুজুং বাজুং কিন্তু চলবে না। কেন চলবে না? কারণ অন্যান্য ট্রান্সফর্মারের ক্ষেত্রে ভাই রিল্যাক্টেন্স মান কি জিরো বসাতে পারবা? পারবা না। তো রিল্যাক্টেন্স মান যদি জিরো না হয় তাহলে এমএফ মান জিরো বসাতে পারবা? তাহলে ওখানে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ফ্লাক্স প্রডিউস করতে গেলে নির্দিষ্ট পরিমাণ কি দরকার, এমএফ দরকার। নির্দিষ্ট পরিমাণ এমএফ দরকারের জন্য নির্দিষ্ট পরিমাণ কি দরকার, কারেন্ট। এটা হচ্ছে মেইন রিজন। কিন্তু এইখানে রিল্যাক্টেন্স বিয়াদবের জন্যই এখানে এমএফ জিরো করা লাগছে। এমএফ জিরো করার জন্য কি করা লাগছে, কারেন্টকে জিরো করা। অর্থাৎ তুমি যদি এখানে জিরো পরিমাণে কারেন্ট সাপ্লাই দাও, কোনো ধরনের কোনো প্রকারের ভোল্টেজ সোর্স কিছু না লাগাও, এই আইডিয়াল কোরের ভিতরে একটা কি থাকবে, একটা ফ্লাক্স থাকবে। প্রাইমারি সাইডে ভাই ওপেন থাকলেও ফ্লাক্স থাকবে। হ্যাঁ, তোমার প্রাইমারি সাইড ওপেন থাক, সেকেন্ডারি থাক, কোনো প্রকার ভোল্টেজ সোর্স কিচ্ছু লাগাবো না, তারপরও আইডিয়াল ট্রান্সফর্মার ভিতরে কি থাকবে, কোড থাকবে। মনে করো এই যে আমার আইডিয়াল ট্রান্সফর্মার বাজার থেকে কেবল ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে তুমি, তাহলে ওর ভিতরে কি আছে, ফাইনাইট পরিমাণ কি আছে, ফ্লাক্স আছে। এই তার প্রুফ, বুঝতে পারছেন? ম্যাথমেটিক্যাল প্রুফ গেল। আমি একটু কিছু অ্যানালজি দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করি। ভাই এখানে একটা ভুতুরে কার পাবে, কারেন্টে আছে কি আছে, হ্যাঁ ম্যাথমেটিক্যালি তো বুঝতে পারলাম। দেখি আমরা এরকম পৃথিবীতে আর কোনো ম্যাটেরিয়াল পাওয়া যায় কিনা, তাই না? তোমার যে ন্যাচারাল যে তোমার যে ম্যাগনেটগুলো আছে, যদিও বা মিলবে না এক্সাম্পল, তারপর একটু অ্যানালজি দেওয়ার ট্রাই করি। ন্যাচারাল ম্যাগনেট, প্রাকৃতিক চুম্বক, তাই না? আচ্ছা, প্রাকৃতিক চুম্বকে কি তুমি কোনোদিন কারেন্ট সাপ্লাই দাও? ওই যে কালো মতন চুম্বক আছে, ওতে কারেন্ট সাপ্লাই দাও, কিন্তু ওর ভিতরে কি আছে, এন পোল আছে। আর কি পোল আছে বলো? তাহলে এন পোল থেকে ফ্লাক্স কোন দিকে যাচ্ছে, এস পোলের দিকে। এন পোল থেকে ফ্লাক্স এস পোলের দিকে যাচ্ছে। কেন ওই সময় তো বলো না যে কারেন্ট দরকার? বুঝতে পারছেন নাকি? মানে জাস্ট অ্যানালজি দিলাম যে এই কারেন্ট ছাড়াও কি পাওয়া সম্ভব, ফ্লাক্স পাওয়া সম্ভব। কিন্তু আমরা ভুলে যাই, এই ট্রান্সফর্মার পড়তে পড়তে এই কথাটা ভুলে যাই, এরকম ফ্লাক্স এরকম অনেক পদার্থের ভিতর পৃথিবীতে ন্যাচারালি আছে। বুঝতে পারছেন না? ন্যাচারালি আছে, চুম্বকত্ব। হ্যাঁ ন্যাচারালি চুম্বকত্ব আছে। কিন্তু এরকম কোর আসলে বাস্তবে আসলে মানে এই ধরনের কোর আসলে বাস্তবে পাওয়া সম্ভব না। তাহলে তুমি হ্যাঁ যে ভাই এখানে ফ্লাক্স, ওইখানে না হয় বুঝলাম আমি যে প্রাকৃতিক চুম্বক, কিন্তু এটা তো আর প্রাকৃতিক চুম্বক না, এটা তো আর পাওয়া যাবে না। তো না আমার মানে এরকম যদি যখন প্রশ্ন করে ভাই এ কীভাবে সম্ভব, হ্যাঁ তো তুমি আইডিয়াল ট্রান্সফর্মার পাবা, আইডিয়াল ট্রান্সফর্মার দেখাও। যেহেতু এটা বানানো ফ্লাক্স এক্সিস্ট করা সম্ভব না, তার মানে এই জিনিসই পাওয়া সম্ভব না। একটা হাইপোথেটিক্যাল মানে থিঙ্কিং আর কি, যে এরকম একটা কোর আছে, এই কোরের ভিতরে একটা ফাইনাইট পরিমাণ কি আছে বলো, ফ্লাক্স আছে। জাস্ট থিঙ্কিং আর কি, বুঝতে পারছেন? কিন্তু এই তার প্রুফ। আর যদি অ্যানালজি দ্বারা করে দিতে চান, ন্যাচারাল ম্যাগনেটের উদাহরণ চিন্তা করতে পারো। কারেন্ট ছাড়াও এখানে কি পাচ্ছি আমরা, একটা ফাইনাইট অ্যামাউন্ট অফ ফ্লাক্স আমরা এখানে পাচ্ছি বা পাবো। কিন্তু এইখানে এইসার প্রুফ, বুঝতে পারছেন? মানে কোনো ধরনের কোনো, আমি বারবার বলতেছি, এমনও হইতে পারে অনেকে বলতে পারে যে এইখানে মনে হয় কোনো একদিন হয়তো বা ভোল্টেজ দিয়েছিলাম, কোনো একদিন ভোল্টেজ দেওয়ার কারণে হয়তো বা এই ফ্লাক্সের। না রে ভাই, আইডিয়াল ট্রান্সফর্মার সংজ্ঞাই এরকম যে তুমি কিছু দাও আর না দাও, জীবনে কোনোদিন কিছু দাও আর না দাও, এর ভিতরে একটা কি ফাইনাইট অ্যামাউন্ট অফ ফ্লাক্স আমরা পাবো। বুঝতে পারছেন? বাস্তব কথা, এটা আসলে বাস্তবে কোনোদিন কি পাওয়া সম্ভব না। সুতরাং বাস্তবে যদি পাওয়া সম্ভব না, এরকম কোনো কোর, এরকম কোর পাইলে তো ভালো হইতো, তাই না? এরকম কোর আমরা পাইতাম, তাহলে ভালো হইতাম। এর ভিতরে একটা ফাইনাইট পরিমাণ একটা ফ্লাক্স পাইতাম। তাহলে এইখানে যদি ফাইনাইট পরিমাণে ফ্লাক্স পাইতাম, তাহলে এই ফ্লাক্স তো নিশ্চয়ই এই কয়েলটা কোনো না কোনো সময় কাট করবে। কাট করলে এখানে কি পেতাম, ভোল্টেজ পেতাম, তাই কি না? ভোল্টেজ পেলে আমরা এখানে বাল্ব লাগিয়ে দিতাম, তাহলে কি হতো, বাল্ব জ্বলতো। তাহলে এখান থেকে আমি সরকারের কাছ থেকে বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দিতাম, ঠিক না? এই দিয়ে আমি কি করতাম, সরকারের কাছ থেকে কিনে বন্ধ করে দিতাম, বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দিতাম। এরকম একটা কোর কিনতাম 1-2 লাখ টাকা দিয়ে, ঠিক না? সারা বছর ধরে আমি কি এখানে ফ্রিজ সব কিছু জ্বালাইতাম, তাই কি জ্বালাইতো না? এগুলো তার পাওয়া সম্ভব না। বুঝতে পেরেছেন কিনা বলেন? তাহলে নেন, তাহলে আমরা যেটা বলার ট্রাই করলাম এটা তো বোঝা গেছে নাকি? আচ্ছা, এখন যেটা বোঝার বিষয়, আমার এখানে আসলে এই ফ্লাক্সটা তাহলে দেখতে কীরকম হবে, এই ফ্লাক্স দেখতে কীরকম হবে। তাহলে এই ফ্লাক্স দেখতে, তার মানে তুমি এইটুকু ধরে নাও যে এখানে একটা ফ্লাক্স আছে, তাই কি না? তাহলে তুমি একটু হলে অভ্যস্ত বা মানতে শিকার হইছো যে না ভাই এরকম কিছু একটা হয়তো পাওয়া গেলে তার ভিতরে ফ্লাক্স থাকবে। এবার এটাও মেনে নাও যে ভাই আপনার এইখানে যে ফ্লাক্স আপনার আছে, এখানে যে ফ্লাক্স আপনার আছে φ1 যদি বলি, এটা φ1 ফ্লাক্সটা আছে, তাই না? এটা কার ফ্লাক্স? কোরের ফ্লাক্স। কোরের ফ্লাক্স কার সাবলাইটার বলে তারপরে পাইছি না, এটা কোরের জন্মগত ফ্লাক্স আর কি, জন্মগত। হ্যাঁ, এটা কোরের একদম জন্মগত সম্পত্তি করার জন্য। নেন এবার আসেন দেখেন, না লাইট সামনে আরো লাগবে না। ওকে দেন।
দেখেন তাহলে এবার এই কোরের এটা জন্মগত ফ্লাক্স, তাহলে যেহেতু কোনো ধরনের সাপ্লাই ছাড়া এই ফ্লাক্স পাইছি, তাহলে এটাও মেনে নাও এই ফ্লাক্সটা ধরে নাও এরকম। বুঝতে পারছেন না? বুঝেন এই ফ্লাক্সটা আছে এরকম, সে তার মানে কি বারবার বারবার কি পরিবর্তন করতেছে বলেন? এটা পাওয়া সম্ভব না। বুঝতে পারছেন? এই জিনিসগুলোকে আদৌ পাওয়া সম্ভব এরকম মানে একা একাই একবার এনপোল হবে আর একবার যখন এটা পজিটিভ মনে করো পিকে আছে, তার মানে কি এটা কি ফ্লাক্স একবার কি এদিক থেকে এদিকে আসতেছে, ঠিক আছে? আবার যখন এই ফ্লাক্সের নেগেটিভ দিকে আসছে, তার মানে কি ফ্লাক্স কোন দিকে আসছে? এটাই ফ্লাক্স, কিন্তু এটাই ফ্লাক্স। কারণ এই ফ্লাক্সটা সময়ের সাথে সাথে কি আসছে? বাড়তেছে, সর্বোচ্চ হচ্ছে, জিরো হচ্ছে, আবার কমতেছে, আবার জিরো হচ্ছে, আবার জিরো, আবার সর্বোচ্চ। এভাবে পাওয়া সম্ভব এটা গাজা করে জিনিস না। তারপরে ধরে নিচ্ছি যে না এই যে ফ্লাক্সটা আছে এই ফ্লাক্সটা কিরকম ফ্লাক্স হবে, এরকম ফ্লাক্স হবে মেনে নাও। বুঝতে পারছেন? তাহলে এই ফ্লাক্সের ম্যাক্সিমাম পরিমাণ পিক সেটা হচ্ছে ফাই এম, এটা হচ্ছে তার কি ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, সেটাও কথা বলবো মাইনাস ফাই এম, তাই না? এবং এটা মনে করে এটা একটা সাইন ফাংশন বলতেই পারি, ফাই এম সাইন ওমেগা টি, এটা সাইনে ফলো করতেছে, অর্থাৎ সাইন ফাংশন অনুযায়ী এর মানগুলো পরিবর্তন হচ্ছে। 90 ডিগ্রিতে সর্বোচ্চ, 180 ডিগ্রিতে জিরো, 270 নেগেটিভ দিকে সর্বোচ্চ, 360 আবার জিরো, এটা সাইন ফাংশন ফলো করতেছে, ঠিক না? তাহলে দেখেন তো এইটা এই ফ্লাক্সের সময়ের সাথে সাথে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে না? পরিবর্তনটা কি যে আমরা প্রথমে দেখাচ্ছিলাম যখন এই পজিটিভ পিক আসছে, তখন আমরা বলতেছিলাম যে যখন এরকম জিরো এরকম দেখাচ্ছিলাম হাত দিয়ে, ঠিক না? এই পাশে এস বলে এই পাশে কি প্লেন বল, তাহলে এই পজিটিভ ধীরে ধীরে কি বাড়ছে? ফ্লাক্সের কেস বাড়তেছে না? এই ধীরে ধীরে ফ্লাক্সের কেস এই যে বাড়তেছে, বাড়তে 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 ফ্লাক্সের পরিমাণ কি হবে? এই জায়গায় আসলে ফ্লাক্সের পরিমাণ সর্বোচ্চ, এই যে সর্বোচ্চ হলো, ঠিক না? এরপর আবার ফ্লাক্সের পরিমাণ ধীরে ধীরে কি হচ্ছে? কমতেছে, কমতে 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 এই যে কমতে 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 কত হলো? জিরো হয়েছে, ঠিক না? এই কমতে কমতে জিরো। এবার সে কোন দিকে আছে? পজিটিভ দিকে তো নাই, এবার কি নেগেটিভ দিকে আছে? তাহলে দিক চেঞ্জ করে ফেলবে এই যে, তো নিচের টাবেন উপরের টাবে কত করবে? তাহলে নেগেটিভ দিকে, এবার নেগেটিভ দিকে বাড়তেছে না, নেগেটিভ দিকে বাড়তে 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 এরকম সর্বোচ্চ পৌঁছালো, এই সর্বোচ্চ পৌঁছালো, ঠিক আছে? আবার কি হবে? এই যে কমতে 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 কত হবে? সর্বনিম্ন এই জিরোতে পৌঁছালো। আবার কোন দিকে যাবে? পজিটিভ দিকে যাবে, আবার সে উপরের দিকে এবার বাড়বে, কমবে, আবার দিক চেঞ্জ করবে, বাড়বে, কমবে, আবার দিক চেঞ্জ করবে, তাই কি না? তার মানে একবার এন পোল থেকে এস পোলে ফ্লাক্স যাবে, আরেকবার কি এভাবে ফ্লাক্স যেতে থাকবে, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে এই ফ্লাক্সটা কেমন হবে? টাইম ভ্যারিং ফ্লাক্স, ঠিক না? তাহলে ভাই টাইম ভ্যারিং ফ্লাক্সের সামনে এ পাস করতেছে কারে? এই কয়েল দিয়ে পাস করতেছে, এই যে যাওয়া আসা করতেছে, এই কার ভিতর দিয়ে যাওয়া আসা করতেছে বলো? ফ্লাক্সের ভিতর দিয়ে যাওয়া আসা করতেছে নাকি? মানে সরি কয়েলের ভিতর দিয়ে কি করতেছে? যাওয়া আসা করতেছে না? তাহলে যদি কয়েলের ভিতর দিয়ে কি করে? যাওয়া আসা করে, হ্যাঁ দিয়ে দাও ওটা। ওকে, সুন্দর হয়েছে আবার। তাহলে এই ফ্লাক্স যদি এরকম মানে সময়ের সাথে পরিবর্তিত হতে হতে এরকম ভাবে এরকম নাড়াচাড়া করে, তাহলে এই কয়েলের অ্যাক্রসে ভাই কি তৈরি হবে? ভোল্টেজ পাবো অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক না? ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুযায়ী আমরা এই কয়েলের অ্যাক্রসিটি পাবো একটা ভোল্টেজ, ঠিক না? তাহলে ধরে নিলাম ভাই এই কয়েলের অ্যাক্রসে আমরা কি পাবো বলো? একটা ভোল্টেজ পাবো, সেটাকে বললাম E2। মানতে কষ্ট হয়? মানতে কষ্ট হয়? কষ্ট হওয়া উচিত না। বুঝতে পারছেন? তাহলে আবার দেখেন এই ফ্লাক্সই এর ভেতর দিয়েও পাস করতেছে, একইভাবে এই কয়েলের ভেতর দিয়ে কি করবে? যেরকম ভাবে পাস করতেছে না কখনো এরকম ভাবে, তাই কিনা? মানে ওই একই ফ্লাক্স দ্বারা আমরা প্রাইমারিতে ভোল্টেজ পাবো, কোথায় পাবো? সেকেন্ডারিতে ভোল্টেজ পাবো। তাহলে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজটাকে আমরা বললাম কি বলেন? সেই E1 বললাম। তাহলে মজার বিষয় দেখো এইটাই কি, তাহলে এরকম জিনিস পেলে ভালোই তো না? আমরা কোর পাইলাম দুই পাশে, মনে করে এটা তোমার বাড়ি, তোমার বাড়িতে লাইন দিলাম, আর এখান থেকে আমার বাড়িতে লাইন দিলাম, তাই না? ভালোই তো, কিন্তু এটা তো সম্ভব। এখন আপনি কি বলবেন যে ভাই এই ইউটিউব পোলারিটি কত হয় বলেন? আমি তো বুঝলাম যে না এই ফ্লাক্স দ্বারা এরকম ফ্লাক্স এখানে আছে, ভালো কথা মেনে নিলাম। এই ফ্লাক্স দ্বারা সেকেন্ডারিতেও ভোল্টেজ ইন্ডিউস হবে, প্রাইমারিতেও কি ইন্ডিউস হবে? ভোল্টেজ ইন্ডিউস হবে। খুব ভালো কথা ভাই। তাহলে এই ইউনের কোন প্রান্ত পজিটিভ হবে আর কোন প্রান্ত নেগেটিভ হবে সেটা একটু বলতে হবে আমাকে, তাই না? যেহেতু ভোল্টেজ ইন্ডিউস হবে, ওর সাথে পোলারিটি আছে। এখন পোলারিটি কীভাবে আইডেন্টিফাই করবো? ঠিক আছে, তাহলে পোলারিটি আইডেন্টিফাই করার জন্য কোন ল আছে আমার কাছে? লেন্স ল। লেন্স ল কি বলে? ইফেক্ট অপোজেস ইটস কজ। তার মানে যার জন্য সৃষ্টি তাকেই শিখে করবে এক সময় অপোজ করবে। তাহলে বলেন এই ফাই এর জন্য E2 তৈরি হয়েছে, তাহলে E2 বিহেভিয়ার এমন হবে যেন E2 কারণে যে ফ্লাক্স তৈরি হবে এতে, সেই ফ্লাক্স হবে এই তৈরিকৃত ফ্লাক্সের অপোজিট, তাই না?
এইটা কি মেইন ফ্লাক্স না? এই ফ্লাক্স ধরে নিচ্ছে কোন দিকে যাচ্ছে? ওইদিকে যাচ্ছে, দেখি না কোন দিকে যাচ্ছে? ওইদিকে যাচ্ছে। তাহলে এই ফ্লাক্সের জন্য ইটু তৈরি হলো। তাহলে ইটুর কারণে এখানে কি হবে? এই কয়েলে কি তৈরি হবে? ফ্লাক্স তৈরি হবে। এই কয়েলে যদি ফ্লাক্স হয় তাহলে ওই ফ্লাক্সের পোলারিটি কেমন হবে? ওই ফ্লাক্স এমনভাবে তৈরি হবে যেন ও এই ফ্লাক্স কি করে বাধা দেয়। তার মানে ও তো দেবে কোন দিকে ফ্লাক্স? এদিকে ফ্লাক্স দেবে। এই ফ্লাক্স হলো কোন দিকে? এইদিকে। তাহলে ওর কারণে ইটু তৈরি হলো। ইটুর কারণে এতে কি তৈরি হবে? ফ্লাক্স তৈরি হবে, যে কারণে তার তার ডিরেকশন হবে কি? যে উল্টা দিকে। এ যাচ্ছে এইদিকে, আর এ ফ্লাক্স দেবে কোন দিকে? এই যে উল্টা দিকে। তার দুজন কি করছে? অপোজ করতেছে। বুঝতে পারছেন না? কিন্তু ভোল্টেজ থাকলেই শুধু কি হবে না, ফ্লাক্স তৈরি হবে না। তৈরি হবে, তার জন্য কি দরকার? কারেন্ট ফ্লো করতে দিতে হবে। যতক্ষণ না কারেন্ট ফ্লো হবে ততক্ষণ পর্যন্ত এমএমএফ তৈরি হবে না। কারণ এমএমএফ এর ফর্মুলা কি? এন ইন্টু আই। কারেন্ট সংখ্যা তোমার আছে, কিন্তু কারেন্ট না থাকলে তোমার কি তৈরি হবে না? এমএমএফ তৈরি হবে না। তো যখন এখানে এমএমএফ তৈরি হবে তখন এখানে ফ্লাক্স তৈরি হবে। ওই ফ্লাক্সের ডিরেকশন হবে মেইন ফ্লাক্সের অপোজিটে। বুঝতে পারছেন? তাহলে বলেন, তাহলে ভোল্টেজ পেলে কি 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 তৈরি হবে না? এখানে ফ্লাক্স তৈরি হবে না। তাহলে ভোল্টেজ আসলে আমি যদি কোনোভাবে আমি একটা লোড লাগানোর ব্যবস্থা করে দেই এখানে, ধরো এই যে এটা আমার লোড লাগানোর একটা ব্যবস্থা করে দিলাম, তাহলে বলো তো এবার এবার ক্লোজ পথ পাইছে না? পাইছে কি না ক্লোজ পথ? তাহলে এবার কি ফ্লো করবে বলো? কারেন্ট ফ্লো করবে। এবার বলো কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারেন্ট এদিক থেকে এদিকেও ফ্লো করতে পারে, বা কারেন্ট এদিক থেকে এদিকেও ফ্লো করতে পারে। কারেন্ট কোন দিকে ফ্লো করবে? এই কারেন্টের ডিরেকশন হবে এমন ডিরেকশন যাতে যার জন্য তৈরিকৃত ফ্লাক্স মেইন ফ্লাক্সের শিক করে অপোজ করে। মানে জন্মদাতা পিতাকে সে কি করবে? অপোজ করবে। বুঝতে পারা গেছে? তাহলে দেখেন, এ দিচ্ছে এদিকে ফ্লাক্স, যদি এই মেইন ফ্লাক্সকে এ অপোজ করতে হয় তাহলে তার ফ্লাক্স দেওয়া লাগবে কোন দিকে? এদিকে না? কোন দিকে দেওয়া লাগবে? এদিকে দেওয়া লাগবে। তাহলে ফ্লাক্স যে কোন দিকে হবে সেটার জন্য কোন রুল আছে? ফ্লাক্সের রাইট হ্যান্ড রুল আছে। তাহলে সে কি বলো? রাইট হ্যান্ড রুল। এসে কি রাইট হ্যান্ড? তাহলে এর ফ্লাক্স কোন দিকে যাবে বলো? উপরের দিকে যাবে। উপরের দিকে গেলেই তো সে কি করবে? এই ফ্লাক্সটা কি করবে? অপোজ করবে, তাই কি না? তাহলে এইটাকে আমরা রাখলাম উপরের দিকে, তাই কি না? এই যে এটাকে রাখলাম উপরের দিকে। তাহলে উপরের দিকে কার্ল করতে পারছে কোন দিকে? এদিকে না? এই যে এদিকে, এই যে এদিকে না? এরকম কিনা বলো? তার মানে ব্যাপারটা হচ্ছে কিরকম? এই যে কারেন্ট এদিকে পাস হচ্ছে না, এই যে এদিকে, এদিকে না? এইদিকে কারেন্ট। তাহলে কারেন্ট কোন দিকে বলো? এই যে এইদিকে, মানে এইদিকে। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? এদিকে না কারেন্ট, না কোন দিকে? ওটা দিকে হচ্ছে কি? ও সরি, ওটা দিকে আছে। সরি, হ্যাঁ ভুল করে ফেলছি আমি। এদিকে না ভাইয়া, কারেন্ট হচ্ছে দেখো তো, এই মাহাদি কি করবে? ঢুকবে, আর এই মাহাদি কি হবে? এই যে বের হবে না? এখান দিয়ে কি হবে? বের হবে। মানে ফ্লাক্স এদিক দিয়ে, কারেন্ট এদিক দিয়ে এসে এদিকে বেরোবে, তাই কি না? এই যে এটা মানে তো এরকম বোঝায়, এটা মানে বোঝায় এরকম গিয়ে কারেন্ট কোন দিকে যাবে? এদিকে যাবে না? কারেন্ট কারেন্ট এদিকে যাবে। আচ্ছা ভাই, আমরা এইভাবে না রেখে যদি এইভাবে রাখি, হ্যাঁ তাও হবে। দেখো তাও কি হবে? দেখো কারেন্ট এদিকে যাবে না? হাত কার্ল করতে হবে তোমার। মানে এইটা মানে এরকম না, এটা মানে এরকম না যে এদিক কারেন্ট আসছে, এরকম না কিন্তু। তা না, তাহলে তাহলে তো এইদিকে আসতেছে। হ্যাঁ কারেন্ট এদিকে যাবে, এই যে এদিকে যাবে। কারেন্ট এদিকে যায়, তার মানে কোন দিকে যাবে কারেন্ট? বাইরের দিকে যাবে কারেন্ট। হ্যাঁ, বুঝতে পেরেছেন না? বুঝেন মানে আগের ভাই ফ্লেমিং এরটার মধ্যে তো আপনার তালুতে হিট করা লাগতো ফ্লাক্স। হ্যাঁ, এখানে কি কোনো আছে যে এইভাবে? এটা লেফট হ্যান্ড রুল। জি ভাই, ওইটার মধ্যে তো মানে একটা ছিল যেটা তালুতে হিট করতেই হবে। হ্যাঁ, এখানে কোনো বাধ্যবাধকতা না আছে? না, আমার তো রাইট হ্যান্ড থাম্ব রুলে তো ওরকম কিছু নাই। রাইট হ্যান্ড থাম্ব রুলে কি, এটা দ্বারা আমরা যদি কি ফ্লাক্সের ডিরেকশন নির্দেশ করে, তাহলে এটা কি কার দ্বারা নির্দেশ করে? কারেন্টের ডিরেকশন নির্দেশ। এইটুকু, আর কিছু না। বুঝতে পারছেন? তাহলে তো হ্যাঁ বলেন। ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। আমি এইভাবে ধরলে এটা এইদিকে আসতেছে হুম, কারেন্ট, হুম। আবার এইভাবে যদি ধরি এইভাবে, তাহলে কিন্তু এটা এইদিকে আসে কারেন্ট। তা তোমার দিক চিন্তা করো, এইদিকে যখন আসবে, তাই না? আমি যখন খেয়াল রাখতে হবে ভাঁজ করার দিকটা, এই যে এই দিকটা খেয়াল রাখতে হবে। মানে তুমি হাত যেভাবে প্লেস করো না কেন, কথা বুঝো, হাত তুমি এভাবে প্লেস করো আর এভাবে প্লেস করো, যেভাবে প্লেস করো না কেন, তোমার দিকটা হবে কোন দিকে? যখন এই অ্যাঙ্গেলগুলো এতে হিট করতেছে কোন দিক দিয়ে, সেটাই হবে তোমার ডিরেকশন। বুঝতে পারছেন না? বুঝেন নাই? ছিল শুনতে পার, দেখেন তো এইভাবে রাখছেন, তাই না? তোমার কাছে মনে হতে পারে আমি যখন এই যে এদিক কাট না, আরে ভাইয়া এরকম না। তুমি যখন কি করবা, হাত এভাবে ঠেকাচ্ছ, এই যে এদিকে ঠেকাচ্ছ, তাই না? তাহলে ঠেকাইতে গেলে কোন দিকে নেওয়া লাগছে তোমার? ওইদিকে না? তাহলে কারেন্ট তোমার নেওয়া লাগবে এইদিকে। বুঝেন না নাকি? জি ভাই, বুঝতে পারছি। তাহলে কারেন্ট যাবে কোন দিকে? এদিকে যাবে। এটা কোন দিকে? এদিকে না? এই দিকে গিয়ে এই যে এদিকে এদিকে উপরের দিকে উঠে বাইরে, ঠিক না? এই যে বাইরে দেশ আবার এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে বাইরের দিকে। বুঝতে পেরেছেন তো নাকি? কনফিউশন আছে? কারণ কনফিউশন থাকা উচিত না। আবারও বলতে দেখেন,
মানে এইদিকে না, এইদিকে না, এই শুধু এইটুকু এনে তুমি কি ডিরেকশন ডিফাইন করতে পারবা না, তোমার কোনটুকু আসতে হবে, ঠিক আছে, এই করতে হবে। এই আঙুলগুলো তালুতে ঠিকতেছে দিকে যা লাগবে, এদিকে যা লাগতেছে না, জি ভাই। তুমি যদি এদিকে না মনে করো এই যে ডিরেকশন, ঠিক আছে, এই যে এদিকে, তার মানে এটা এবার কোন দিকে, এদিকে আসবে না, তোমার তো ফ্লাক্স লাগবে কোন দিকে, উপরের দিকে। এদিকে, তাহলে এই যেভাবে গিয়ে এভাবে হিট করতে হবে, তাহলে এইখানে এই তালুতে মেশার ডিরেকশনটাই তোমার হবে কারেন্টের ডিরেকশন। বুঝতে পারছেন না, বুঝেন না? জি ভাই। বুঝতে পারছেন? আপনার কাছে একটু প্যাসানো মনে হতে পারে। তাহলে আমি যখন এখানে কারেন্ট ফ্লো করার সুযোগ করে দেবো, তাহলে এমনভাবে কারেন্ট ফ্লো করবে এতে যাতে কি করতে পারে, যে মেইন ফ্লাক্সটা কি করবে, অপোজ করবে। তার মানে এ এবার একটা কি তৈরি করবে বলো, ফ্লাক্স তৈরি করবে, সেটা হবে এর ডিরেকশনের উল্টা, সেটাকে আমরা বলছিলাম ফাই টু, এটাকে বলছিলাম ফাই ওয়ান, তাই না, এটাকে বলছি ফাই টু, তাই না? তাহলে এবার বলো তো এই ফাই টু কোন দিকে, এদিকে ফ্লাক্স দিবে, দিল ফ্লাক্স, ভালো কথা। এখন তো আমি যে ছিলাম কোথায় বলো, এই ই টুর ডিরেকশন নিয়ে ছিলাম, তাই না? তাহলে যদি লোড লাগাই দিই, তাহলে বলো লোডের কারেন্ট ঢুকতেছে কোন প্রান্ত, এই প্রান্ত না, তাহলে এই প্রান্ত কি হবে বলো, প্লাস, আর এই প্রান্ত কি হবে, মাইনাস। আগেও বলছি, বারবার বলছি, মনে রাখবা কোন প্রান্ত প্লাস হবে আর কোন প্রান্ত মাইনাস হবে, এটা ডিপেন্ড করবে লোডের প্রান্ত দিকে ডিফাইন হবে। লোডের দিকে কি, লোডে কারেন্ট ঢুকতেছে না, ঢোকার প্রান্ত কি প্লাস, আর লোড দিয়ে কারেন্ট কি বের হচ্ছে, লোডের প্রান্ত কি মাইনাস। তাহলে লোডের এই প্রান্ত যদি প্লাস, তাহলে ভাই এই প্রান্ত, এই ই টুর এই প্রান্ত হবে কি প্লাস, আর এই প্রান্ত হবে কত বলো, মাইনাস। বুঝতে পারছেন? সবসময় চিহ্ন দেখবো, লোড লাগাবো, লোডের কোন দিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, ঢোকার প্রান্ত প্লাস, বেরোনোর প্রান্ত কি বলে, সিম্পল হিসাব। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? এবার আসেন, তাহলে এবার ওকে, তাহলে এবার ইওনের পোলারিটি কেমন হবে, তাই না? তাহলে ঠিক সেম কথাবার্তার মতো ভাই, এই ইওয়ানের পোলারিটি এমন হবে যেন এই ইওয়ানের কারণে যে ফ্লাক্স তৈরি হবে, সেই ফ্লাক্স যেন এই মেইন ফ্লাক্স কি করে, অপোজ করে, ঠিক না? হ্যাঁ, এইখানে যে ভোল্টেজ তৈরি সেটা কার কারণে, ফাইওয়ানের জন্য। এখানে যে ভোল্টেজ তৈরি ছিল কার জন্য, ফাইওয়ানের জন্য। তাহলে এখানে যে ভোল্টেজ তৈরি ছিল ফাইওয়ানের জন্য, তাহলে এখানে যে ফ্লাক্স তৈরি হবে সেটা কাকে অপোজ করবে, ফাইওয়ানকে অপোজ করবে, এটাই তো লেন্স ল। আচ্ছা, এইখানে ইওয়ান তৈরি হচ্ছে কার কারণে, ফাইওয়ানের জন্য। তাহলে ইওয়ানের কারণে যে ফ্লাক্স তৈরি হবে, ওই ফ্লাক্স কারে অপোজ করবে, ফাইওয়ানকেই অপোজ করবে অবশ্যই। ক্লিয়ার কি না? তাহলে এবার দেখেন, তাহলে ফাইওয়ান ডিরেকশন কোন দিকে ধরছি, এদিকে ধরছি না আমরা, ফাইওয়ান কোন দিকে আসতেছে, এদিকে, তাহলে এর ফ্লাক্স কোন দিকে যাবে, এর ফ্লাক্স যদি এইদিকে পাঠাই দিই, তাহলে কি অপোজ করতে পারবে, কারণ ফাইওয়ান তো সেই দিকে, তুমি আবার ই টু ইওয়ান এর কারণে ফ্লাক্স সেটা আবার এদিকে পাঠাচ্ছ, তার মানে কি দুজন কি কোন একই দিকে হয়ে গেল না? আর তোমার আবার কোন দিকে পাঠানো লাগবে, ফাইওয়ান এদিকে যাচ্ছে, তাহলে এর যে ফ্লাক্স সে যাবে কোন দিকে, উল্টা দিকে যাবে। বুঝতে পারছেন না, বুঝেন? তাহলে এর জন্য যে এর যে ফাই ফ্লাক্স তৈরি করবে, ফাই থ্রি বললাম এটাকে, এর ফ্লাক্স সেটা কোন দিকে পাঠাবে, উল্টা দিকে পাঠাবে, যেটা কার, এই ফাইওয়ানের অপোজিট দিকে। বুঝতে পারছেন? ফাইওয়ান ধরছি কি বলেন, এদিকে ধরছি, তবে এদিকে ধরছি না ফাইওয়ান, তাহলে এই ফ্লাক্স পাঠাবো কোন দিকে, তার উল্টা দিকে। ঠিক আছে, এবার আসেন দেখেন, তাহলে এই ফাই থ্রি কি এখন ফ্লো করতে পারবে, মানে এই ফাই থ্রি এখন তৈরি হবে না, শুধু ভোল্টেজ থাকলে কি ফাই থ্রি তৈরি হবে না, অবশ্যই কারেন্ট ফ্লো করার একটা ব্যবস্থা কি করে দিতে হবে, করে দিতে হবে। বুঝতে পারছেন না, কারেন্টের ব্যবস্থা করে দিতে হবে, কারেন্টের ব্যবস্থা, ঠিক না? এবার দেখেন তো, তাহলে এইবার এমনভাবে কারেন্ট ফ্লো করবে, এবার তো কারেন্ট ফ্লো করবে, কারণ কমপ্লিট পথ পাইছে, ক্লোজ সার্কিট। তাহলে এবার যদি পথ পায়, তাহলে এখানে কি ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এই ফ্লাক্স কোন দিকে যাবে, দেখা যাক কোনভাবে কারেন্ট ফ্লো করে। তাহলে দেখো তো, এইবার এর কারণে ফ্লাক্স কোন দিকে নামবে, নিচের দিকে। তাহলে হাত থেকে প্লাস এই থাম্বকে কোন দিকে রাখতে হবে, নিচের দিকে রাখতে হবে থাম্বকে, এই যে এটাকে কোন দিকে রাখতে হবে, নিচের দিকে রাখতে হবে। তাহলে এবার দেখো তো, ফ্লাক্স কোন দিকে আসতেছে বলো, এই যে এইটা মিশতেছে কোন দিকে, এইদিকে যে মিশতেছে না, মানে কোন দিকে, এদিকে আসতেছে না। বুঝতে পারছেন? এই যে এদিকে মিশতেছে না, তার মানে এদিকে হচ্ছে কি মিশবে। আমি এইভাবে ধরলে, এইভাবে ধরলে, তুমি যদি এইভাবে ধরো, তাহলে তোমার ফ্লাক্স কোন দিকে যাচ্ছে, উপরের দিকে, কিন্তু ফ্লাক্স উপরের দিকে যাচ্ছে, তোমার ধরতে হবে কোন দিকে বলো, এদিকে ধরতে হবে, এই যে এইদিকে, দেখি না? এইটাই। তাহলে তোমার যে হবে, তোমার এই দিক থেকে হবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? এরকম হ্যাঁ, এরকম রাখবেন, এই তালু ধীর করে, কোন দিকে আসছে কারেন্ট, বাইরের দিকে, এই যে এইদিকে, এই কারেন্ট ফ্লো করবে এইদিকে। বুঝেন না? ঠিক আছে, তাহলে এদিকে বাইরে ফ্লো করবে, তাই না? তাহলে কারেন্ট আমরা কোন প্রান্ত প্লাস হবে সেটা মাইনাস হবে, সেটা ডিপেন্ড করবে কারেন্ট, লোডের উপর ডিপেন্ড করবে। তাহলে লোডের যে কারেন্ট ঢোকার প্রান্ত কি হবে, প্লাস, বেরোনোর প্রান্ত কি মাইনাস। তাহলে এই প্লাসের জন্য কি হবে, এই ইওনের চিহ্ন কি হবে বলো, প্লাস হবে,
এটা হচ্ছে ঠিক আছে। তাহলে ভাই আমরা কিন্তু ইউটিউব পোলারিটি বের করতে পারলাম, আবার ইয়ানের পোলারিটি কি করতে পারলাম, বের করতে পারলাম। বিশ্বাস করো তোমাদের ডট কনভেনশন হয়ে গেছে পড়া, এইটুকু বুঝে থাকো, গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ডট কনভেনশন পড়া হয়ে গেছে। বুঝতে পারছেন? তো ডট কনভেনশন তো আজকে পড়াবো না, কালকে দেখা যাবে যে ওই সেম কথাগুলি আর রিপিট করবো না, আমরা জাস্ট দ্রুত বলে যাবো কোন কোনটা ক্লাস হবে কোন কোনটা মাইনাস হবে। এরপরে শুধু এই জায়গায় কি লাগাবো, এই জায়গায় লাগাবো একটা ডট লাগাবো, ঠিক আছে, আর এইখানে লাগাবো আর এক ডট। অল্প একটু বলে দিই ডট কনভেনশন সম্পর্কে, হ্যাঁ অল্প একটু বলে দিই, এখানে ডট এখানে কত, অল্প একটু বলে দিই ডট কনভেনশন কি। ডট কনভেনশন হচ্ছে এক সাইডের যেই ডট দিয়ে কারেন্ট এন্টার করবে আর এক সাইডের সেই ডট দিয়ে কারেন্ট বের হয়ে যাবে, এমন জায়গায় ডট লাগাইতে হবে। কি বললাম? এক ডট দিয়ে যদি এন্টার করে তাহলে ও আরেক সাইডে গিয়ে এমন জায়গায় ডট লাগাইতে হবে যেখানে ডট দিয়ে বের হয়ে যাবে। তুমি যদি এখানে ডট লাগাইতে তাহলে কি হতো, এই ডট দিয়ে কারেন্ট কি হচ্ছে, ঢুকতেছে, এই ডট দিয়েও কি হচ্ছে, কারেন্ট ঢুকতেছে, এটা তো হতে যাবে না। এক ডট যদি কারেন্ট ঢোকে তাহলে এক ডট দিয়ে কারেন্ট কি বের হয়ে যাবে। তুমি যদি এখানে ডট লাগাইতে তাহলে এই ডট দিয়ে কারেন্ট কি হয়ে যাচ্ছে, বের হয়ে, তাহলে এক ডট দিয়ে কারেন্ট কি করা লাগবে, তাহলে এখানে দিতাম আর কি। বুঝতে পারছেন? ডট কনভেনশন খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? কারণ ডট কনভেনশন কেন ইম্পর্টেন্ট আমি এক ঝলক বলে যাই। একটা দেখো, আমি এখানে কয়েলের ওরিয়েন্টেশন জানি যে কয়েল উপরের দিক দিয়ে পেঁচাচ্ছি নাকি নিচ থেকে পেঁচাইতে পেঁচাইতে আসছে, আমি তো জানি, তাই না? এবং কারেন্ট ডিরেকশন আমি কিন্তু ওইভাবে ধরতেছি যে না ঠিক আছে এইভাবেই এইভাবে 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 ধরে ধরে আমি ফ্লাক্সের ডিরেকশন বের করতে পারতেছি। কিন্তু ট্রান্সফরমার কি তোমার এরকম ফ্রেম দিবে, তোমার তো একটা কেসিং লাগাবে না তার উপর, মানে কোন প্রান্ত প্লাস হবে আর কোন প্রান্ত মাইনাস হবে। তোমার তো এই যে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস, তুমি প্লাস মাইনাস খুঁজে বের করো কিভাবে, আগে বুঝছেন নাকি বুঝছেন? তোমার প্লাস মাইনাস খুঁজে বের করতে হবে কিভাবে, ডট দেখে দেখে এই যে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস তাহলে হতেই হবে। এক ডট যদি প্লাস হয় তাহলে এক ডট কি হবে, মাইনাস হবে। বুঝতে পারছো? ব্যাপারটা এরকম। তাহলে কোন প্রান্ত, এগুলো খুবই ইম্পর্টেন্ট ডট কনভেনশন। তোমার আসলে তো এরকম তো তুমি কিরকম ওয়াইন্ডিং দেখতে পারো, তুমি রাস্তায় পিলারের উপর তাকাও, তোমার কিরকম এরকম ওয়াইন্ডিং দেখতে পারো, তুমি কি দেখো, ফ্রেম দেখতে পাও। তাহলে ফ্রেম থেকে যে 3 তার বেরোয় বা 2 তার বেরোয়, ওই 2 তার দেখে তোমার বোঝা লাগবে যে এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, তাহলে এটা লাগাইতে হবে ফেজ, এটা লাগাইতে হবে কি নিউট্রাল, এরকম এরকম বুঝতে হবে আর কি। বুঝতে পারছেন? তাহলে তোমার তো প্রত্যেকবারে খাঁচা খুলে দেখবে না ভাই ওরিয়েন্টেশন কিরকম আছে। তাহলে ডট কনভেনশন খুব ইম্পর্টেন্ট, আমরা পরবর্তী লেকচারে দেখবো। তারপরে দুই একটা কথা বললাম, বুঝতে পারছেন? বুঝলাম। তাহলে এই হচ্ছে অবস্থা। আমরা কিন্তু এই একমাত্র ফাই1 কারণেই এখানে পেলাম E2 এবং এখানে কি পেলাম E1, দুই কয়েলে আমরা ভোল্টেজ পেলাম এবং দুই কয়েলের পোলারিটি আমরা কি করে ফেললাম, বের করে ফেলতে পারলাম। বুঝতে পারছেন নাকি? বুঝতে পারছি। এবার আসেন দেখেন, এটা আরো বোঝার। এবার ধরো তুমি যে এবার তো কাহিনী এরকম, তাই না? তাহলে এখান থেকে কোনো কারেন্ট নিবে, কারেন্ট নিচ্ছিল, কারেন্ট না, কোনো কারেন্ট নিচ্ছিল না, তাই না? কারেন্ট নেওয়া ছাড়াই কি একটা ফ্লাক্স তৈরি করলো, কারেন্ট ছাড়াই দুই পাশে কি তৈরি করলো, তাহলে এবার ধরো আমরা এবার ভোল্টেজ সোর্স লাগাইলে কি হবে, ইন্টারেস্টিং ফ্যাক্ট। ধরো এখানে ভোল্টেজ সোর্স লাগালাম, এক প্রান্ত প্লাস আর এক প্রান্ত মাইনাস, এখানে দিলাম ভিএস, সুইচ লাগাই দিলাম। ধরো আমরা এবার ভোল্টেজ লাগাই দিলাম, ঠিক আছে? তাহলে বলেন তো এবারে কারেন্ট নেবে কি নেবে না? বলেন কারেন্ট কি নেওয়া উচিত? সুইচ লাগাই দিলাম, তাই না? এটা মনে লোড লাগানোর পরে ওইটার কারেন্ট এইদিকে চলে যাবে এরকম কিছু? না না না, তোমার অত তো কিছু চিন্তা করা লাগবে না। আমি তো এখানে বলছি বিদায় একটা চিন্তা ভাবনা করতে পারতেছো, এসব চিন্তা ভাবনা করিও না। মানে নর্মালি কি হওয়া উচিত ছিল, কারেন্ট ক্লোজ পথ পাইছে, ক্লোজ পথ পাইছে কিনা, যদি ক্লোজ পথ পাই তাহলে কি ফ্লো করা উচিত ছিল, কারেন্ট নর্মালি বুঝি যে কারেন্ট কি ফ্লো করা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক সেখানে কারেন্ট হবে না। লোডের কি ওই পাওয়ার বেশি নিতেছে? না না না, লোড তো নাই, মনে এগুলো নাই, এগুলো কিচ্ছু নাই, এগুলো সব খালি ওপেন। প্রথম আমরা কি এগুলো কল্পনা করছিলাম না? এগুলো কল্পনা, আমি আবারও বলি, দেখো কনফিউশন কিভাবে তৈরি হচ্ছে। আমরা এই প্লাস, এই প্রান্ত যে প্লাস হবে আর এই প্রান্ত যে মাইনাস হবে, এইটুকু ডিটারমাইন করার জন্য মনে মনে একটা লোড চিন্তা করছিলাম, আসলে কিন্তু লোড নাই। বুঝতে পারা গেছে? এই প্রান্ত প্লাস হবে নাকি এই প্রান্ত মাইনাস হবে সেটা ঠিক করার জন্য আমরা এখানে মনে মনে কি ধরছিলাম, লোড ধরছিলাম, কিন্তু আসলে তো সেখানে কি নাই, লোড নাই রে ভাই। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে তো ভাই ইনফিনিটি হবে। ফাঁকা, এখানে ফাঁকা, তাই না? এখানে ফাঁকা, জাস্ট এখানে এই প্রান্ত বুঝলাম, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি বলো মাইনাস, ঠিক আছে? আর এইবার আমি যদি সোর্স লাগাই তাহলে এই কারেন্ট, আগের বার তো বুঝলাম 0 অ্যাম্পিয়ার,
কারণ কোনো প্রকার সোর্স ছিল না, ঠিক না? তাহলে এবার তো আমরা ভোল্টেজ সোর্স লাগালাম, তাহলে এবার কি হওয়া উচিত ছিল? কারেন্ট প্রবাহিত কারেন্ট ফ্লো করা উচিত ছিল, তাই না? কারণ ক্লোজ পাথ পাইছে, ভোল্টেজ যেহেতু আছে, তাহলে কি ফ্লো করা ছিল? কারেন্ট ফ্লো করা ছিল। কিন্তু কারেন্ট ফ্লো করবে না, বুঝতে পারছেন? কেন ফ্লো করবে না সেটা জানা দরকার, বুঝতে পারছেন? কারণ এই কোরের, আমি যদি একটু বলা ট্রাই করি, এই কোরের কি বলছিলাম বলেন, এই কোরের, তাই না? তাহলে এই কোরের শুরুতে কোন পরিমাণ, কত পরিমাণ ফ্লাক্স ছিল? 5 আয়ন, তাই না? তাহলে একে ধরে নিয়ে তুমি তোমার বাড়ি নিয়ে যাও, বা ওই চয়নের বাড়ি নিয়ে যাও, বা সাইফুলের বাড়ি নিয়ে যাও, যদি কি 5 আয়নের পরিমাণ কমবে না বাড়বে? 5 আয়নের পরিমাণ কমবে না, বাড়বে না। কারণ 5 আয়ন কার উপর ডিপেন্ড করতেছে না, কোনো কারেন্টের উপর ডিপেন্ড করতেছে না, এটা একদম বাই ডিফল্ট 5 আয়নের পরিমাণ আছে। তাহলে এর ধর্ম হবে এরকম, এ সারা জীবন কোন অবস্থা থাকতে চাইবে? ওই 5 আয়নের ভেতরে কি করতে চাইবে? রাখতে চাইবে। 5 আয়নের চেয়ে বেশি ফ্লাক্স সে রাখতেও চাইবে না, তার চেয়ে সে কম রাখতেও চাইবে। সে তার জন্মগত 5 আয়ন ছিল, সে কি রাখতে চাইবে? 5 আয়নই কি রাখতে চাইবে? রাখতে চাইবে। কারণ নেচার লাভ সিমেট্রি, নেচার আসলে মানে সিমেট্রি থাকতে পছন্দ করে, কোনো প্রকার ডিস্টার্ব হয়তো সে কি পছন্দ করে না, বুঝতে পারেন? তোমার একটা ডিস্টার্ব করতে তুমি চাও, চাও না। তুমি তোমার যা আছে তুমি কি এই নিয়ে কি করতে চাও? থাকতে চাও, বুঝতে পারছো? তাহলে এর জন্মগত কতভাবে 5 আয়ন এর ভিতর ফ্লাক্স ছিল, তাহলে ও কি চায়? ও 5 আয়ন পরিমাণে ফ্লাক্সের ভিতর রাখতে চায়, 5 আয়নের বেশিও রাখতে চায় না, 5 আয়নের কমসে রাখতে চায় না, বুঝতে পারে? কিন্তু তুমি যখন এখানে ভোল্টেজ সোর্স লাগাইলা, ধরো তুমি কিছুক্ষণের জন্য মেনে নিলা যে ভাই এখানে কি ফ্লো করতেছে, কিছুক্ষণের জন্য মনে হয় কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এখানে তো ভাই কারেন্ট ফ্লো করে, এখানে তো কি ফ্লো করে বলো? কারেন্ট ফ্লো করে না? যদি কারেন্ট ফ্লো করে হয়, তাহলে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এই কয়েলের ভিতরে এবার এই কয়েলে এবার কি কারেন্ট ফ্লো করবে? তাহলে এই কয়েলে যদি কারেন্ট ফ্লো করে, এবার এই কয়েলে কি তৈরি হবে বলো? ফ্লাক্স তৈরি হবে। এই কয়েলে কি তৈরি হবে বলো? ফ্লাক্স তৈরি হবে। সেই ফ্লাক্স ওই 5 আয়নের মানকে হয় বাড়ায় দেবে, আর নয় 5 আয়নের মান কি করবে? কমিয়ে দেবে। যদি সে এদিকে ফ্লাক্স দেয়, যদি সে এদিকে ফ্লাক্স ফ্লো করে, তাহলে 5 আয়নের মান বাড়বে, কারণ একই দিকে। আর যদি এই কারেন্টের জন্য এ যদি এদিক ফ্লাক্স ফ্লো করে, তাহলে এই ফ্লাক্স কি হবে? কমবে। তাহলে যাই হোক, এইখানে যদি আমরা কারেন্ট সাপ্লাই নেয়, তাহলে 5 আয়নের পরিমাণ হয় বাড়বে, নতুবা 5 আয়নের পরিমাণ কি হবে? কমবে। দিয়ে কি চায়? 5 আয়নই রাখতে চাই। তাহলে যদি এ 5 আয়ন রাখতে, 5 আয়নে ঠিক রাখতে চায়, তাহলে এখান থেকে সে কি নিতে দেবে না, কোনো প্রকার কোনো ধরনের কোনো কারেন্ট নিতে দেবে না। কারেন্ট নিতে দিলেই 5 আয়ন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু 5 আয়ন তো চেঞ্জ দিবে না। তাহলে জন্য সে ভোল্টেজ সোর্স লাগানো সত্ত্বেও ভাই কোনো ধরনের কোনো কারেন্ট সে নিবে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আরেকভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে যে কেন আসলে এখানে কোনো কারেন্ট দিবে না। ঠিক আছে, আরেক ব্যাখ্যা আমরা ট্রাই করি। দেখো এটাকে আমরা ট্রাই করি। আচ্ছা, শুরুতে এর ভিতর কি ছিল? একটা ইনবিল্ট 5 আয়ন ছিল, তাই না? ইনবিল্ট কি ছিল বলো? 5 আয়ন ছিল। তাহলে এবার যদি 5 আয়ন থাকে, তাহলে বলো এখানে কি, এখানে কি ছিল? এখানে ভোল্টেজ ছিল, এখানে কি ছিল বলো? ভোল্টেজ ছিল E1। তাহলে এবার আমরা এরকম বলতে পারি যে এখানে কি আছে বলো? VS। ধরো আমি লোড চিন্তা করি আমরা, VS আর এই সেই VS, আর মাঝখানে কি আছে বলো? সোর্স আছে। আচ্ছা, তাহলে এই জায়গায় VS আছে, তাই কি না? আমরা মনে করলাম যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে কোনো প্রকার, বাট অ্যানালজি দাঁড় করা ট্রাই করতেছি। আর এখানে আছে মনে করো ভোল্টেজ, তাই কি না? একটা ভোল্টেজ এখানে আসতে না, এটা হচ্ছে E1। এই যে অ্যাক্রসে কি আছে? ভোল্টেজ। এই যে অ্যাক্রসে ভোল্টেজ। এখানে একটা রেজিস্ট্যান্স চিন্তা করলাম, রেজিস্ট্যান্স। এখানে আছে কি? VS, তাই কি না? তাহলে দেখুন তো এই VS যেটা সাপ্লাই দিচ্ছে ওইটার প্রান্ত কি বলো? প্লাস। এটা চিহ্ন কি বলো? মাইনাস। আর তুমি যে E1 তুমি এখানে লাগাইছো, এই যে E1 যেটা, তারও এই প্রান্ত কি বলো? প্লাস। এই প্রান্ত কি? মাইনাস। এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কত বলো? মাইনাস, তাই কি না? তাহলে ধরো এই VS এর মান ধরো 10 ভোল্ট, কথার কথা। আর E1 এর মানও কত ভোল্ট? 10 ভোল্ট। তাহলে বলো এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে? কোনো কারেন্ট ফ্লো করবে? কোনো কারেন্ট ফ্লো করবে না। বুঝতে পারছেন না? বুঝেন? কোনো কারেন্ট সে ফ্লো করতে পারবে না। কেন? কারণ এই 10 ভোল্ট ট্রাই করবে কোন দিক কারেন্ট পাঠানো? এদিকে কারেন্ট পাঠানো, প্লাস থেকে কারেন্ট পাঠানোর। আবার এও ট্রাই করবে কোন দিকে? এদিক কারেন্ট ফ্লো করার। সুতরাং দেখা যাবে কোনো কারেন্ট ফ্লো হবে না। এইটার থেকে বেস্ট এক্সাম্পল এরকম চিন্তা করতে পারে যে এখানে ইকুই প্যাটেনশিয়াল আছে, এরকম চিন্তা করতে পারে যে এখানে ভোল্টেজ আছে, এখানে কি ভোল্টেজ? সেম ভোল্টেজ। তাহলে সেম ভোল্টেজের কারণে তো এখানে কি ফ্লো করবে না? কারেন্ট ফ্লো করবে না, সেম পটেনশিয়াল। না না, আমি জাস্ট অ্যানালজি দাঁড় করার ট্রাই করতেছি যে এরকম সিনারিও হলেও কিন্তু কারেন্ট ফ্লো হবে
না, কিন্তু কারেন্ট ফ্লো হবে না অ্যাকচুয়ালি কার কারণে? এই ফাই ওয়ানকে সে কী করতে দিবে না, অপোজ করতে সে দিবে না। আমার কথা কি বোঝা গেছে না জানি? এই ফাই ওয়ান শিখে রাখবে। যদি ফাই ওয়ান পরিমাণ সে রাখতে পারে, এখানে যদি কোনো পরিমাণ কারেন্ট ফ্লো করে, তাহলে হয় ফাই ওয়ান থেকে সে কী হবে, কমে যাবে, আর নয় ফাই ওয়ান থেকে কী হবে, বেড়ে যাবে। সে তো ফাই ওয়ান কী করতে দেবে না, কমাইতে দেবে না। তাহলে অপোজ ফাই ওয়ান যদি না কমাইতে দেয়, তাহলে এখানে কোনো কি নেবে না, কোনো কারেন্ট নেবে না। এবং আমরা এটাকে এরকম চিন্তা করতে পারি যে ভাই এই ফাই ওয়ান সবসময় এরকম এমন পরিমাণ এমন মানের ভোল্টেজ সেখানে রাখবে, এমন মানের ভোল্টেজ সেখানে রাখবে যাতে সবসময় কী করে, অপোজ করে। এরকম চিন্তা করতে পারি আমরা যে এই ফাই ওয়ান এখানে এমন মানের ভোল্টেজ রাখবে সবসময় যাতে কী করে, অপোজ করে। অপোজ করে দেখাবে যে এখানে কারেন্ট ফ্লো কী করবে না। বুঝতে পেরেছে? কিন্তু মেইন রিজন কোনটা, সে ফাই ওয়ানকে কী করতে দেবে না, সে বাড়তেও দিবে না, কমতেও দিবে না। সুতরাং এখানে কোনো কারেন্ট নিবে না। বুঝতে পেরে গেছে? কিন্তু কথা হচ্ছে তখন কিন্তু আমরা কোন অবস্থায় রাখছিলাম, কোনো ধরনের কোনো লোড আমরা সেকেন্ডারিতে লাগাইনি। কোনো লোডকে আমরা সেকেন্ডারিতে লাগাইছি বলো? সেকেন্ডারি ফাঁকা রেখে বা লো লোড অবস্থায় আমরা শুধু প্রাইমারিতে আমরা সাপ্লাই দিছি। তাহলে এবার দেখা যাক আমরা যদি সেকেন্ডারিতে লোড লাগাই, তাহলে ভাই এ কারেন্ট নিতে পারে কি পারে না সেটা আসলে দেখার বিষয়। মানে কোনো কারেন্ট নিতে পারে কি পারে না সেটা দেখার বিষয়। বুঝতে পারে গেছে? সেটাই আমরা দেখব। ওকে, ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আচ্ছা। তাহলে এবার দেখেন, আমরা কিন্তু সিনারিও আগের মতো ছিল, তাই না? তো আমরা আগের বার এবার লোডও লাগাবো, দেন কি লাগাবো, সোর্স লাগাবো, তাই না? আগের বার আমরা কী দেখতেছিলাম যে ভাই সোর্স আমরা লাগালাম, সোর্স লাগাইছিলাম কিন্তু কী লাগাইনি, লোড লাগাইছিলাম না, তারপরেও কিন্তু কোনো কারেন্ট সে নিচ্ছিল না, তাই কি না? কিন্তু এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার সোর্সও লাগাবো, এবার কি লোড লাগাবো। আবার বলতেছি, লোড লাগাই না, খোলা রাখছিলাম, নো লোড অবস্থায় রাখছিলাম, তারপর সোর্স লাগালাম ইনপুটে প্রাইমারিতে, তারপরে কিন্তু সে কারেন্ট নিচ্ছিল না, কারণ সে কি ফাই ওয়ানকে সে কমতে দিবে না। এইবার আমরা তাহলে আমরা যদি এখন সোর্স লাগাই বলো, তাই না? এ তো নর্মালি কী আছে বলো, ফাই ওয়ান আছে। নর্মালি এর ভিতরে কী আছে বলো, ফাই ওয়ান তো আছেই, ইনবিল্ড ফ্লাক্স, এর ভিতরে ফ্লাক্স অটোমেটিক্যালি বিল্ড হয়ে আছে, ঠিক না? আচ্ছা বলো তো এইখানে যে ভোল্টেজ পাবো আমরা সেটা কত বলো, E2। আর এখানে যে আমরা ভোল্টেজ পাবো সেটাকে আমরা বলবো কি বলো, E1। ফাই ওয়ানের কারণে এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ পাবো তো নাকি? আচ্ছা এখানে কারেন্ট ফ্লো করতেছে, এখানে কারেন্ট ফ্লো করতেছে না ভাই, কারণ কি ওপেন, কোনো কারেন্ট ফ্লো করতেছে না। আমি আবারও বলতেছি, আমরা যে ডিরেকশানগুলো দেখাইছি এই ডিরেকশানগুলো শুধুমাত্র কার জন্য, যে এই দিক শুধুমাত্র এই প্রান্ত প্লাস হবে নাকি এই প্রান্ত মাইনাস হবে সেটা ঠিক করার জন্য, অন্য কোনো কারণ। আসলে কিন্তু কারেন্ট ফ্লো করতেছে না, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এইখানে তোমার মনে হয় কনফিউশন লাগতে পারে যে ভাই আপনি এই সার্কিটে দিক কারেন্ট দেখাচ্ছেন। আবারও দেখো, যখন আমরা সোর্স লাগাই নেই তাহলে বলো তো এই সার্কিট এখানে কোনো কারেন্ট ফ্লো করতেছিল, কোনো কারেন্ট ফ্লো করতেছিল না। আমি যখন সোর্স লাগাবো তারপরে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমি যে ডিরেকশন দিয়েছিলাম এই যে আগের সার্কিটে, এগুলো কেন দিয়েছিলাম, শুধু জাস্ট এই প্রান্ত প্লাস হবে নাকি এই প্রান্ত মাইনাস হবে সেইটা বোঝা, অন্য কোনো কারণে না। বুঝতে পারছেন? তাহলে কোনো কারেন্ট ফ্লো কিন্তু হচ্ছে না, আমরা শুধু বললাম এই প্রান্ত প্লাস আর মাইনাস, ওইটা বোঝানোর জন্য আমরা কারেন্টগুলো ধরে নিয়েছিলাম। এবার আমি সোর্স লাগালাম, লোড লাগাইনি, কোনো কারেন্ট যাবে, লোড লাগাই নেই, সোর্স লাগাম শুধু, কোনো কারেন্ট যাবে, কারেন্ট যাবে না। কেন যাবে না? কারণ কারেন্ট গেলেই ফাই ওয়ানকে ডিস্টার্ব করবে, ফাই ওয়ানকে তো ডিস্টার্ব করতে দিবে না, সুতরাং সে কোনো ধরনের কোনো কি নেবে না, কারেন্ট এখান থেকে নিবে না। বুঝতে পারছেন? এবার আসেন দেখেন, এইবার আগের কন্ডিশন শেষ, এবার আমি লোড লাগাই দিলাম, লোড লাগালাম কিনা বলেন? যখন লোড লাগাবো এখানে কি আছে বলেন, ভোল্টেজ আছে E2। তাহলে E2 যখন ভোল্টেজ আছে আর যখনই সে একটা প্যাসিভ এলিমেন্ট পাইছে, মানে লোড পাইছে, তখন সে কী ফ্লো করে দিবে, কারেন্ট ফ্লো করে দিবে। কী করবে, কারেন্ট ফ্লো করে দিবে। এখন তুমি বলতে পারে কি ভাই এখানে একটা ক্লোজ পথ পাইছে, এই ভোল্টেজ এখানে একটা কী পাইছে, ক্লোজ পথ পাইছে। আরে ভাই এরা তো অপোজ করার মতো কেউ একজন আছে, কিন্তু এরা অপোজ করার মতো কেউ নাই। এও সোর্স কিন্তু একই সোর্স, একই লোড, তবে তো কারেন্ট নিবে, ও ক্লোজ পথ পাইলে শুধু কী নেবে, কিন্তু এ কী করবে, এ তো শুধু নেবে না, একে দেয়া ট্রাই করবে, ও দেয়া ট্রাই করবে, দুজনকে অপোজ করে ভ্যানিশ। বুঝতে পারছেন নাকি, বুঝুন? কিন্তু এ তো প্যাসিভ এলিমেন্টের ভাই, এ শুধু কী করবে, নিবে। যখনই সে ক্লোজ পথ পাইছে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস, তখন এবার সুন্দর করে দিক দিয়ে কী ফ্লো করবে বলেন, এটা কারেন্ট ফ্লো করবে। কি সাই ফ্লো, ক্লিয়ার তো নাকি? তাহলে এই কারেন্ট ভাই এইবার কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে, এতক্ষণ কিন্তু কয়েলে কোনো কারেন্ট ফ্লো হয়নি,
আমি ক্লোজ করে দিলাম, সার্কিট ক্লোজ করলাম, লোড লাগালাম, এখন কি ফ্লো করতেছে বলা যায়? এইবার কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করতে করতে আবার উপরে যাবে যেরকম, তাই কি না? তাহলে কারেন্ট ফ্লো করতেছে কোন দিকে বলো? এদিকে, এদিকে কি না বলো? এই যে এদিক দিয়ে এসে এই যে, এদিক দিয়ে এসে এই যে, ঠিক আছে, এইদিকে এইদিকে এই যে, ঠিক আছে, এই যে এদিকে ঢুকে এই যে আস্তে আস্তে উপরের দিকে এই যে উপর, তাই কি না? তাহলে এখন এই কারেন্টের জন্য এখন এবার কি তৈরি হবে? ফ্লাক্স তৈরি হবে। মানতে কষ্ট হয় নাকি? এই কারেন্টের জন্য কি তৈরি হবে? ফ্লাক্স তৈরি হবে। তাহলে বলো ফ্লাক্স কোন দিকে? তাহলে কি এদিকে যাচ্ছে না, এই যে এদিকে, এখন এদিকে যাচ্ছে না, তাহলে এইদিকে। তাহলে এইদিকে যদি হয় তাহলে এবার বলো এই যে এইদিকে রাখলাম, এই যে এদিকে, তাহলে থাম কোন দিকে? উপরের দিকে। তাহলে উপর দিকে ফ্লাক্স কোন দিকে যাবে? উপরের দিকে। তাহলে এই যে সেই ফ্লাক্স, এটা কত বলো? φ2। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? ক্লিয়ার তো? তাহলে φ1 কে আবার φ2 কে করতেছে বলেন, কি করবে? অপোজ দেখলেই বুঝতে পারছি, যাচ্ছে এদিকে, যাচ্ছে কোন দিকে? এইদিকে। তাহলে φ1 কে φ2 কে কি করতেছে? অপোজ করতেছে। তাহলে φ1 এর মানে এবার কি হবে? কমে যাবে। φ1 এর মানে এবার কি হবে? কিন্তু ভাই এ কি বলবে? ভাই আমি তো ভাই φ1 কে কমতে দিব না, তাই কি না? তাহলে এইবার φ1 কে কমাই দিছে, তাহলে ও ট্রাই করবে কি? বাড়ানোর। এ ট্রাই করবে কি? φ1 কে বাড়ানোর। তাহলে এই φ1 কে বাড়ানোর জন্য বাকি আছে কোন কয়েল যে হেল্প করতে পারে? একমাত্র এই কয়েল বাকি আছে যে হেল্প করতে পারে ফ্যান বাড়ানোর জন্য। এর কারেন্ট যদি বাড়ে ও তো আরও উল্টা অপোজ করবে, তারও অপোজ করবে। তাহলে এর কারেন্টটা কী করবে না? বাড়বে না। তাহলে এই কোর তখন কার হেল্প নেবে? এই কয়েলের হেল্প নেবে, কারণ এর কাজ কি? অপোজ করতেছে। তাহলে ওর কাছে তো যাবে না, ওর কাছে হেল্প চাইবে না। কার কাছে হেল্প চাইবে? ভাই আমার কিছু একটা করো, আমার φ1 কি করে দাও, বাড়াই দাও, ঠিক না? তাহলে এবার এই কয়েল কি করবে? ঠিক আছে, কারেন্ট নেই, এবার কারেন্ট নেই, এমনভাবে কারেন্ট নেবে যাতে φ1 কি করে? বাড়াই দেয়, না বাড়াই দেয়। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই? ভালো করে দেখেন, φ1 কে অপোজ করছিল কে বলেন? φ2। তাহলে φ1 এর মান কি আছে? কমে গেছে না? তাহলে যতটুকু কমে গেছে ওইটুকু আবার কি করতে হবে? বাড়াইতে হবে। ওইটুকু কি করতে হবে বলেন? বাড়াইতে হবে না? তাহলে ওইটুকু যদি বাড়াইতে হয় তাহলে ওইটুকু বাড়াবে কি? এইবার সে বাইরে থেকে কারেন্ট নিবে, এইবার সে বাইরে থেকে কি নেবে? কারেন্ট নিবে। কারেন্ট নিবে, ওই একই দিকে এবার ফ্লাক্স পাঠাবে। তাহলে ফ্লাক্স দিলে φ1 এর মান যতটুকু কম ছিল অতটুকু করবে, বাড়াই দেবে, আবার সে φ1 ফিরে চলে আসবে। বুঝতে পারছেন নাকি? বোঝেন? মজার জিনিস না? সুন্দর। তাহলে এবার আসুন দেখেন, তাহলে এবার কিন্তু সে কী করবে? কারেন্ট নিবে নাকি বসে থাকবে? এবার অবশ্যই কী করবে? সে কারেন্ট তার নেওয়া লাগবেই, তাই কি না? তাহলে কারেন্ট নিতে গেলে সে কোন দিকে নিবে? সে চাইবে কোন দিকে? ফ্লাক্স দিতে। এই একই দিকে ফ্লাক্স দিতে, φ1 এর একই দিকে ফ্লাক্স, এটাকে বলছিলাম φ3, তাই কি না? তাহলে ফ্লাক্স কোন দিকে দেওয়া লাগবে? উপরের দিকে। তাহলে বলো কারেন্ট কোন দিকে? এদিকে না কারেন্ট? এই যে কারেন্ট, এই যে আমরা এদিকে চিন্তা করবো, এই যেটা কারণ এদিকে না কারেন্ট, ফ্লাক্স এদিকে যদি দিতে হয় তাহলে কারেন্ট এদিকে। তাহলে এদিকে মানে কি? কারণ এই যে ঢুকতেছে, এই যে ঢুকতেছে কারেন্ট, এই যে এই পথে যাবে কারেন্ট, এই যে এইভাবে 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 এইভাবে। বোঝো না কীভাবে? হাতটা কীভাবে রেখে, হ্যাঁ এরকম করে দাও, ঠিক আছে? বুঝতে পারছেন না? বুঝলেন? ঠিক আছে। তাহলে কারেন্ট এবার এদিকে যাবে। তাহলে এদিকে যাওয়া কারেন্ট মানে কি? এই দিক দিয়ে কারেন্ট কী করবে? ঢুকতে হবে, আর এই দিকে কারেন্ট কী হবে বলেন? বেরোতে হবে। এইবার কিন্তু কারেন্ট যাচ্ছে ভাইয়া, ঠিক না? আমি আবারও বলার এইভাবে এক্সাম্পল দিই। ধরো কোনো প্রকার লোড কানেক্ট ছিল না, φ1 এর মান, কোনো লোড ছিল কি? ছিল না। তাহলে ধরে নেই যে ভাই φ1 এর মান শুরুতে ছিল 10 মিলি ওয়েবার, তাই না? এ কোন দিকে আসছিল? দিকে যাচ্ছিল। φ1 কোন দিকে? এদিকে যাচ্ছিল, তাই কি না? যার কারণে এবার লোড ক্লোজ করলাম। লোড ক্লোজ করলে কি ফ্লো করতেছিল? কারেন্ট ফ্লো করতেছে। এমনি লোড না থাকলে কারেন্ট ফ্লো করতো? লোড না থাকলে কিন্তু কোনো প্রকার কারেন্ট ফ্লো হইতো না। কারেন্ট ফ্লো না হলে কি φ2 পাইতাম? φ2 পাইতাম না। তাহলে কারেন্ট ফ্লো করছে, φ2 কোন দিকে বলো? উল্টা দিকে। এই যে φ2, এই যে উল্টা দিকে, ঠিক আছে? কত মিলি ওয়েবার? ধরো 2 মিলি ওয়েবার এদিকে যাচ্ছে, তাই কি না? তাহলে এই দিচ্ছিল কত মিলি ওয়েবার? 10 মিলি ওয়েবার। আর দিচ্ছে কত মিলি ওয়েবার বলো? 2 মিলি ওয়েবার। তাহলে এখন φ1 এর মান কি আর 10 থাকতে পারবে? φ1 এর মান কত হয়ে যাবে বলো? 10 হয়ে যাবে কি? 8 মিলি ওয়েবার। কত মিলি ওয়েবার হয়ে যাবে? 8 মিলি ওয়েবার। কিন্তু φ1 কি বলবে? ভাই আমার তো 10 তো আমার লাগবেই ভাই, তাহলে কি উপায়? কারেন্ট নাও এবার সোর্সের কাছ থেকে, কি নাও? এইবার কারেন্ট নাও। এবার কারেন্ট নিয়ে সে কী করবে? যতটুকু সে কমাইছিল ততটুকু আবার সে কী করবে? বাড়াই দেবে। সে কতটুকু কমাইছিল? 2 মিলি ওয়েবার। তাহলে এবার আবার 2 মিলি ওয়েবার কী করে দাও? বাড়াই দাও। আবার কত করে দাও? 10 মিলি ওয়েবার করে দাও। এইবার কিন্তু সে কারেন্ট নেবে ভাই জান। এই কারেন্টকে বলতেছে I1, এই কারেন্টকে আমরা বলতেছি কত বলো? I2। কিন্তু দেখ, চিন্তা করো, এই I2-র কারণেই কার সৃষ্টি হচ্ছে বলো? I1-এর, তাই কি না? যখন এইখানে কোনো কারেন্ট ছিল না তখন এখানে কোনো কারেন্ট ছিল না,
কিন্তু যখন এইখানে কারেন্ট চলে আসছে তখন ভাই এখানে কি ফ্লো করতে হবে, কারেন্ট ফ্লো করতেছে বা করতে হবে। বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? ক্লিয়ার তো? তাহলে আমরা এর একটু গ্রাফিক্যালি দেখার ট্রাই করবো আর কি, এটাকে আমরা একটু গ্রাফিক্যালি দেখার ট্রাই করবো। হ্যাঁ, আসলে ঘটনা কী করছে দেখো। তাহলে গ্রাফিক্যালি দেখার জন্য নাও, এটাকে আমরা একটা গ্রাফিক্যাল চিন্তা করি। হ্যাঁ, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে শুরুতে ফাই, এটাকে ওমেগা টি ধরো, কোনো সমস্যা নেই, ওমেগা টি বা টাইম ধরো ফাই। শুরুতে কে ছিল বলো? ফাই ওয়ান। এই ফাই ওয়ান দেখতে কীরকম ছিল বলো? এই যেরকম, তাই না? ব্যাস, তাহলে ফাই ওয়ান ছিল ধরো এই যেরকম। এটা কি বলো? ফাই ওয়ান, ঠিক না? ফাই ওয়ানের ম্যাগনিটিউড ছিল ফাই এম, এর ম্যাগনিটিউড ছিল কত বলো? মাইনাস ফাই এম, তাই কি না? এটা কত? ফাই ওয়ান, তাই কি না? তাহলে দেখো তো, এই ফাই ওয়ান যেই দিকে ফ্লো করতেছে, ওই ফাই টু যখন লোড লাগালাম তখন এই ফাই টু কোন দিকে ফ্লো করবে? উল্টা দিকে। তাহলে ফাই ওয়ান যখন পজিটিভ দিকে থাকবে তখন ফাই টু থাকবে কোন দিকে? নেগেটিভ দিকে। আর ফাই ওয়ান যখন নেগেটিভ থাকবে তখন ফাই টু কোন দিকে থাকবে? পজিটিভ দিকে। তার মানে ফাই টু তখন কীভাবে ফ্লো করবে? ফাই টু তখন ফ্লো করবে এভাবে ফ্লো করবে, এই যে ফাই টু। ফাই টু তখন কি এখানে ফ্লো করবে। বুঝতে পারছেন না? বুঝেন? কিন্তু অ্যাম্পলিটিউড কী হয়ে যাবে? ছোটো হয়ে যাবে। অ্যাম্পলিটিউড কী হবে? ছোটো হয়ে যাবে। কখনো এর মান আর এর মান তখন সমান হতে পারবে না, কারণ এর থেকে সৃষ্টি হচ্ছে, তাহলে অবশ্যই কি কম হবে? অবশ্যই কম হবে এখানে। বুঝতে পারা গেছে? তো এইটাকে আমরা বলতেছি কি বলো? ফাই টু, তাই কি না? বুঝতে পারা গেছে? তাহলে এখন দেখো, এই ফাই ওয়ানের মান, ফাই ওয়ান কোন দিকে আছে বলো? এই যে ধরো এটা প্লাস 10 মিলিভোল্ট, এটা প্লাস 10, এটা ধরনের কথা বলো মাইনাস 2। তাহলে এই দুটো যোগ করলে 10 আর মাইনাস দিয়ে যোগ করলে কত হবে? 8 হবে না? তাহলে অ্যাম্পলিটিউড কী হবে? সে কমে যাবে না? অ্যাম্পলিটিউড কী হবে না? কমে যাবে না? তাহলে এর অ্যাম্পলিটিউড এই যে মনে করে যে আবার ধরো ফাই ওয়ান এখন এই জায়গায় আছে, ফাই ওয়ান এখন এই জায়গায় 2 মিলি এবার কমে গিয়ে ফাই ওয়ান এখানে এরকম জায়গায় আছে। ফাই ওয়ান এখন কমে গেছে না? এই যে সব কমে, ফাই ওয়ান এখানে ছিল, এই যে কমে গেল, এখানে চলে আসলো, এই ফাই ওয়ান কমে এখানে চলে আসলো, তাই কি না? তাহলে ফাই ওয়ান তো এখন এরকম থাকতে চাইবে না। ফাই ওয়ান কী বললো? ভাই আমি তো আবার এই যে এরকম হতে চাই, তাহলে কী করতে হবে? এবার কী করো? সোর্স থেকে কারেন্ট নাও, কারেন্ট নিয়ে যতটুকু সে আমাকে কী করছিল, কমাইছিল, আমাকে আবার সে কী করে দাও, আবার সে জায়গায় তুমি ব্যাক করাই দাও, যে এতটুকু। বুঝতে পারি? তার মানে এই যে এইটুকু যে অ্যাড করতেছে, এটা কার কারণে অ্যাড করতেছে বলো? ফাই থ্রির কারণে অ্যাড করতেছে। এই যে ফাই থ্রি, প্রথমে ছিল ফাই ওয়ান, পরে উল্টা দিকে ফাই টু আসলো, ফাই ওয়ান কমে গেল, এখন ফাই ওয়ান কী বলবে? ভাই আমি তো কী করবো না, কমতে চাইবো না, আমি তো আবার আগের শেপে কী করতে চাই? রিমেইনস অ্যাজ সেম রাখতে চাই, আগের মতো করে রাখতে চাই। তাহলে কী করো ভাই? এবার সোর্স থেকে কী নাও? কারেন্ট নাও। কারেন্ট নিলে কী তৈরি করো? ফাই থ্রি তৈরি করো। এই যে এতটুকু হবে কার? এই যে এতটুকু হবে কি? ফাই থ্রি। যতটুকু কমাইছিল ওই পরিমাণ আবার কী করবে? যতটুকু কমাইছিল সে আবার কী করবে? ওই পরিমাণ আবার উঠাই দিবে। তাহলে এই যে এতটুকু হচ্ছে কার? ফাই থ্রি। এই এতটুকু হচ্ছে কী বলো? ফাই থ্রি। বুঝতে পারা গেছে? আবার আমি আবার এইটুকু এভাবে এটাকে ব্যাখ্যা দিতে পারি অন্যভাবে, সেটা একটু দেখো। আমি এটাকে অন্যভাবে ব্যাখ্যা দিতে পারি। এইটাকে আমরা কি বলতেছি বলো? ওমেগা টি, এটাকে ফাই, তাই কি না? এইটা ছিল কত বলো? ফাই ওয়ান, তাই কি না? আচ্ছা, তাহলে এর উল্টা দিকে কে আসবে বলো? ফাই টু আসবে। তাহলে ধরেন অ্যাম্পলিটিউড কম, এর উল্টা দিকে আসলো বলো এসে ফাই টু। তাই কিনা? এটা কি আসলো বলো? ফাই টু আসলো। এখন ফাই টুকে কী করবে? কী ট্রাই করবে? ফাই ওয়ানকে কমানোর ট্রাই করবে। ফাই ওয়ানে যে সব কমানোর ট্রাই করবে, যে ওটাকে নিচে অপোজ করে কমানোর ট্রাই করবে, তাই কি না? তাহলে এবার এই ফাই টু যেই মান দিয়ে অপোজ করতেছিল, ঠিক সেম পরিমাণ মান আমরা কী করি? এইদিকে ফ্লো করি। তাহলে এই দুজন কি একজন আরেকজনকে কাটাকাটি করে ভ্যানিশ, শুধু কি থাকবে? ফাই ওয়ান থাকবে। এভাবে বলতে পারি। তাহলে যেই পরিমাণ ফাই টু এদিক থেকে আসতেছে, ঠিক উল্টা দিকে ওই পরিমাণ ফ্লাক্স আমরা উল্টা দিকে দিব। তাহলে একজন কাটাকাটি করে ভ্যানিশ, শুধু কি থাকবে? সিম্পল হিসাব। তাহলে ভাই এটা যদি ফাই টু হয়, তাহলে ঠিক সেম পরিমাণ এই যে এইখান থেকে যতটুকু ছিল, ঠিক সেম পরিমাণ ফাই টু তুমি কোন দিকে দাও? এদিকে দাও।
এই যেদিকে দাও, তাতে কি হবে? এই দুজন কি কাটাকাটি, তাহলে এটা কি বলো +2 মিলিয়ে এবার, আর এটা কত বলো -2 মিলিয়ে এবার, এটা +2 মিলিয়ে এবার, তাই কি না? তাহলে +2 -2 এই দুজন কি একজনের একজনের কি কাটাকাটি, একজনের একজন কি বলো কাটাকাটি, শুধু কি থাকবে সেই φ1 থাকবে। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? ক্লিয়ার? তার মানে আমার কথা হচ্ছে যে এই φ2কে যেই পরিমাণ এর ফ্লাক্স কি করছে কমাচ্ছিল, ঠিক সেই পরিমাণ ফ্লাক্স আমি কী করবো এখানে দিয়ে দেবো, এভাবে বলতে পারি। আবার আরেকভাবে কীভাবে বলতে পারি, ভাই যেই পরিমাণ ফ্লাক্স এদিক থেকে আসতেছে ওই পরিমাণ ফ্লাক্স আমি কি এদিক থেকে এক্সট্রা দেবো, কারেন্ট নিয়ে এই পরিমাণ ফ্লাক্স এদিকে দিয়ে দেবো, তাহলে এই দুজন কি কাটাকাটি, শুধু কি থাকবে থাকবে। সিম্পল হিসাব, এভাবে ব্যাখ্যা দেওয়া যেতে পারে। আমি আবার একটু ম্যাথমেটিক্যালি ব্রিফ করলাম, পুরো জিনিসটা একটু সামারি করে দিই। শুরুতে কিন্তু কোনো ধরনের কোনো সোর্স লাগানোর পরেও কোনো কারণ নিচ্ছে না, যতক্ষণ কি লাগতেছে লোড লাগবে। যখনই লোড আসলো তোরা চিন্তা করে লোড আমি বাড়াচ্ছি, কী বাড়ালাম, লোড লাগাই লোড বাড়ালাম। তাহলে লোড বাড়ানো মানে কি, এই যে প্যারালালে কী বাড়া, লোড বাড়া মানে প্যারালালে লোড বাড়া। বুঝতে পারেন? যদি বলো লোড বাড়তেছে, লোড বাড়া মানে কোথায় লোড বাড়া, প্যারালালে। তাহলে প্যারালালে যদি লোড বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কি আলটিমেটলি কমে, তাই কি না? আলটিমেটলি কি রেজিস্ট্যান্স কমে। তাহলে রেজিস্ট্যান্স যদি কমে তাহলে বলো এখান থেকে কারেন্ট ফ্লো কী হবে, বাড়বে। উল্টা রেজিস্ট্যান্স কারেন্ট উল্টা সম্পর্ক, রেজিস্ট্যান্স যদি কমে তাহলে কারেন্ট কী হবে বলো, বাড়বে। তাহলে কারেন্ট যদি বাড়ে তাহলে এখানকার φ2 কী হবে, বাড়বে। তাহলে কারেন্ট লোড যদি বাড়ে তাহলে I2 কী হবে, বাড়বে। I2 যদি বাড়ে তাহলে φ2 কী হবে বলো, বাড়বে। φ2 যদি বাড়ে তাহলে এই φ2 যে পরিমাণ বাড়বে ঠিক ওই পরিমাণ ফ্লাক্স কী করতে হবে আমার এক্সট্রা উল্টা দিক থেকে দেওয়া লাগবে। ফলে φ3ও কী হবে, বাড়বে। φ3 বাড়া মানে কি, এই দুজন একজনের কী করবে, একজন আরেকজনের কাটাকাটি করবে, এইদিকে একজন একজনের কাটাকাটি করবে, কাটাকাটি করে φ1 রিমেইনস অ্যাজ সেম, তাই কি না? তার মানে মজার বিষয় হচ্ছে তুমি চিন্তা করো যে তুমি এখানে লোড লাগাও আর না লাগাও, লোড লাগাও এদিকে করো, লোড লাগাও আর কি করো না লাগাও, এই কোরের ফ্লাক্স সব সময় φ1ই থাকবে। এই φ1 ফ্লাক্সই থাকবে সব সময়, সে যেভাবে হোক, কারেন্ট নিয়ে হোক, কারেন্ট কমাই দিয়ে হোক, কারেন্ট বাড়াই দিয়ে হোক, যেভাবে হোক সে কী রাখতে চাইবে তাকে। এর ভিতরে শুরুতে কী ছিল, φ1 ছিল, ও চেষ্টা করবে কি φ1ই ফ্লাক্সই রাখার। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে আপনারা এভাবে আর কি ব্যাখ্যা করা যায় আর কি।